গল্প তোমার চোখে আমার সর্বনাশ। অন্তিম পর্ব। লেখা মৌমিতা মৌ। আকাশ সবার দিকে তাকিয়ে চুপ সে গেছে। হঠাৎ এসে যখন রেশমির বিয়ের কথা শুনল যেদের বসে তার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গিয়েছিল, তাই যা মনে এসেছে বলে ফেলেছিল সে। কিন্তু কিছুক্ষণ যেতেই যখন দেখল সবার চক্ষু শুধুমাত্র তার দিকে নিবন্ধ, সেই নির্জন থেকে দূরে সরে ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ল। রাজদীপ নিজের মায়ের পাশ থেকে উঠে এসে আকাশের পাশে সন্তর্পণে দাঁড়ালো। নিজের বন্ধুর কাঁধে হাত রাখল। মৃদু স্বরে বলল, রেশমির যখন জন্ম হয়েছিল তখনই তোর জন্য বুকট হয়ে গিয়েছিল। আকাশ ঢুক গিলল। রাজদীপের মৃদু স্বরও ভয়ানক শোনাচ্ছে তার কাছে। আতঙ্কিত করছে আকাশকে। মুখ দিয়ে টু শব্দটি আকাশের দ্বারা বের হচ্ছে না। রেশমি ছুটে এসে বলল, রাজদা, আমি বলছি, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাইনি। রেশমি, তুমি খুব মিথ্যে বলো, কিন্তু এটা জানতাম না যে আমার এত কাছের বন্ধুটিও আমাকে মিথ্যে বলে বসবে। আকাশ রাজদীপের দিকে তাকালো, কিন্তু রাজদীপের চোখ পড়তে পারল না। আকাশ মাথা নিচু করে বলল, আমি রেশমিকে ভালোবাসি। আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই কি রিয়েক্ট করবি এজন্যই বলিনি। রেশমির সুস্থতার কথা জানুতি কি? কয়েক মাস ধরে জানি, কিন্তু নিশ্চিত ছিলাম না। ইদানিং নিশ্চিত হয়েছি। রাজদীপ আশেপাশে অগোছালো দৃষ্টি ফেলে বলল, আমার বোন, আমার বন্ধু আমার কাছ থেকে কথা লুকিয়েছে। আমি কি কেউ নই তোদের? হ্যাঁ। এভাবে কি করে তোরা আমার কাছ থেকে এসব লুকিয়ে যেতে পারলি? আর আকাশ, তুই বিশ্বাসঘাতকতা করেছিস। আমি কখনো ভাবিনি তুই আমার বোনকেই কিনা। ছি। এই মেয়েটা তোর বোন লাগতো। তাহলে কিভাবে কি? আমার তো ভাবতেই গা গুলিয়ে যাচ্ছে। সরি, রাজ। বোন লাগতো, কিন্তু রক্তের সম্পর্কের তো নয়। তুই যখন ছিলি না রেশমি আমার কাছে বড় হয়েছে। রেশমির বাড়ন্ত সময়ের সাক্ষী আমি। যতই অস্বীকার করি না কেন, ওর জন্য আমার মনে অনেক আগে থেকেই ফিলিংস ছিল। আমি নিজেও বুঝতে দেরি করেছি, যার ফলে রেশমি আমার থেকে হুট করে এত দূরে চলে গেল। আগে যদি জানতাম তাহলে অন্য শহরে কখনোই যেতে দিতাম না, আর না এসব কাহিনী ঘটত। রাজ মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। এদিকে রাজের মা বাবার মুখে কোনো শব্দ নেই। দিঘি উঠে এসে রাজের সামনে দাঁড়িয়ে বলল, ভালোবাসা কোনো পাপ না। তুমি যেমন আমাকে ভালোবাসো, আকাশ ভাইয়াও রেশমিকে ভালোবাসে। এই অনুভূতি কারো নিয়ন্ত্রণে থাকে না। তাই তোমার বন্ধুর অনুভূতিকে মেনে নাও। রেশমির মুখশ্রী দেখেও বোঝা যাচ্ছে ও তোমার বন্ধুকে খুব ভালোবাসে। রাজদীপ মুখ তুলে দিঘির দিকে তাকালো। দিঘির প্রতিটি কথা মনোযোগ সহকারে কানে ভরল। কিছু বলার আগেই নির্জন দীর্ঘশ্বাস ফেলে রেশমির হাত আকাশের হাতের মুঠোয় ভরে দিয়ে বলল, আচ্ছা ভাই, সব ঝামেলা মিটে গেছে তাহলে। এখন আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক। না, আজকের রাতটা আমাদের বাসায় থাকার অনুমতি পেয়েছো। রাজদীপ দাঁড়িয়ে পড়ল। নির্জনের দিকে তাকিয়ে বলল কথাটা। আকাশ বুঝতে পারছে রাজদীপের রাগ এখনো কমেনি। রাজদীপ বেরিয়ে গেল, যাওয়ার আগে নির্জনকে সাথে আসতে বলল। দিঘি ভ্রুকুচকে তাকিয়ে রইল রাজদীপের যাওয়ার দিকে। ভাবতে লাগলো, সবার সাথে এত ক্যারকার করে কথা বলে। কেউ ভুল করলে রাগ যেন বিদ্যুতের ঝলকানির মতো আওয়াজ করে। কিন্তু আমি ভুল কিছু করলে এই লোকটা এত নরম হয়ে পড়ে কিভাবে? কেন আমার পাগলামি সহ্য করে? নির্জন আবারও রাজদীপের রুমে এসেছে। রাজদীপ দেয়ালে হেলান দিয়ে বলল, এই দুনিয়া মিথ্যা দিয়ে ভরা। আমিও এক মিথ্যার ভাণ্ডার। নির্জন বিস্মিত হয়ে তাকালো রাজের দিকে। মুখে কোনো বাক্য উচ্চারিত করল না যতক্ষণ রাজদীপ কিছু জিজ্ঞেস করছে। রাজদীপ ঠিকই চেয়ার টেনে নির্জনের বরাবর বসল। আগ্রহের সাথে জিজ্ঞেস করল, তখন আমাদের কথা সম্পূর্ণ হয়নি। তুমি আরো কিছু বলতে চাও তাই না? বলো কি বলতে চাও। কিন্তু এখন এসব বলে কি ফায়দা? সব তো মিটমাট হয়েই গেল। ওহু, আমি জানি তুমি আরো কিছু বলতে চেয়েছিলে, বলো কি সেটা। নির্জন চিন্তিত ভাব নিয়ে মনে করার চেষ্টা করল। তখনকার কথাগুলো মনে করল। সে বলল, আমি বলতে চেয়েছিলাম রেশমিকে আমি প্রোটেক্ট করতে চাই। ওকে ভালো রাখতে চাই। আর আপনার সাহায্য করতে চাই। আপনার শেষ কর্মকাণ্ডে বাধা দিব না আমি। আপনি আপনার মন মর্জি মতো কাজ করে যান। আমি শুধু আসল শয়তানগুলোর বিচার চাই। হুমুম, আমি যা ভেবেছিলাম তুমি সব জানো। তাহলে রেশমির জন্যই কি আমাকে এত সুরক্ষা দিচ্ছ? তুমি চাইলে এখনই আমাকে তুলে নিয়ে যেতে পারো, কিন্তু আমার কাছে আপনার বিরুদ্ধে সঠিক প্রমাণ নেই কোনো। সঠিক প্রমাণ পেলে কি ধরবে আমায়?
নির্জন কিছুক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ, ধরব। তবে আপনার শাস্তি কম করার জন্য আপ্রাণ চেষ্টা করব। তাই আপনি যাই করুন না কেন প্রত্যেকবার যেভাবে প্রমাণ সরিয়ে দিতেন সেভাবেই কাজ করবেন। রাজদীপ হাসল, মাথা নাড়িয়ে বলল, নির্জন, তুমি নিঃসন্দেহে সৎ পুলিশ অফিসার। আই এম প্রাউড অফ ইউ। একটু থেমে আবারও বলল, রেশমিকে চাও না এখন? না, রেশমি যাকে পছন্দ করে তার কাছেই থাকুক। আগে যদি এই ব্যাপারটা জানতাম তবে আমি বিয়ের কথাটা বলতাম না। রেশমি বাচ্চা মেয়ে। ওর সরলতা আমাকে মুগ্ধ করে। মেয়েটার অতীতের কথা শুনে আমার মন বিষিয়ে উঠে বারবার। তাই বেশি অপেক্ষা না করে আমার মনের কথা আপনাকে জানাতে আসি। ভেবেছিলাম আমি ওকে পুরনো বেদনা থেকে মুক্তি দিতে সাহায্য করব, আগলে রাখব। কিন্তু মনে হচ্ছে আমার হয়ে আপনার বন্ধু সেই ক্ষুদ্র বিষয়গুলো সূক্ষ্মভাবে করবে। ঠিক আছে। তবে যাওয়ার আগে আমার বউকে তোমার ফোন নম্বর দিয়ে যেও। ও তোমার কাছে সাহায্য চাইবে। নির্জন ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, কিসের সাহায্য? সেটা জানি না। দেখতে থাকো। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। দিঘির চোখে ঘুম নেই অথচ এই বড় ছেলেটা নীরবে নিভৃতে দিঘির সাথে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দিঘির খারাপ লাগছে বললে ভুল হবে কিন্তু সে ভালোও লাগাতে চায় না। এমনিতেই কিছু কথারা উইপোকার মতো দিঘির ব্রেইনে ঘোরাফেরা করছে, আর অন্যদিকে এই ছেলেটা দিঘিকে একদম ছাড়ছে না। দিঘি চোখ বন্ধ করে মনে করল আজকের কথাগুলো। ওর কানে এসেছে রেশমির সাথে খারাপ কিছু হয়েছে। কিন্তু কি হয়েছে তা সম্পর্কে দিঘি এখনো জ্ঞাত নয়। সে জানতে চায় কিন্তু সবার সম্মুখে এহেন বিষয় নিয়ে প্রশ্ন করলে একটা উদ্ভট পরিস্থিতি হয়ে যায়। তাই যা প্রশ্ন করতে হবে রাজদীপকেই করতে হবে। কিন্তু রাজদীপ? দিঘি সুবিধা করে কাত হয়ে গেল। রাজদীপ উমম উচ্চারণ করে ঘুমন্ত অবস্থায় বলল, নাড়াচাড়া করছো কেন ফুলটুসি? তোমার জন্য ঘুমোতে পারছি না আমি। রাজদীপ হাত সরিয়ে উঠে বসল। দিঘিকেও টেনে বসালো। দিঘি বিরক্তের সাথে বলল, ঘুমের ঘোরে পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো আমায়। উহু, ঘুম ভেঙ্গে দিয়েছো আমার। আজকে আর ছাড়ছি না। দিঘিকে টেনে ধরে কোলে বসালো রাজদীপ। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল মেয়েটাকে। দিঘি জোরজবরদস্তি করেও ছাড়াতে পারল না রাজদীপকে। রাজদীপের মতো পুরুষটির কাছে দিঘির শরীর যেন ছোট বাচ্চার ন্যায়। দিঘি উদ্ভ্রান্তের মতো ছোটানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। বিকল্প স্বরূপ রাজদীপের গলায় নখের আঁচড় পড়ে যাচ্ছে। দিঘির নখের আঁচড়ও রাজদীপের কাছে বাচ্চা সুলভ আচরণ মনে হচ্ছে। রাজদীপ মুখ তুলে দিঘির ফোলা গাল দুই হাত দিয়ে চেপে ধরল, চোখে চোখ রেখে বলল, ভালোবাসি। দিঘির বুকে হুট করে চিনচিনে ব্যথা অনুভূত হল। তারপরও সে নিজেকে কন্ট্রোল করে তাচ্ছিল্যের হাসি হাসল। গাল থেকে রাজদীপের হাত সরিয়ে বলল, তোমার কথা কতটুকু সত্যি বলতে পারছি না। তোমরা আমাকে মারতে চেয়েছিলে, বাবাকে মারতে চেয়েছিলে কিন্তু কোনোটাই কাজ হয়নি। আমাকে দ্বিতীয়বার মারার চেষ্টা করবে না তার গ্যারান্টি কি? উহু, তোমরা আমার জন্যই বেঁচে আছো, না হলে আমি যাকে শিকারী ভেবে নেই সে আমার কাছ থেকে সহজে ছাড়া পায় না। যতক্ষণ না মৃত্যু তাদের ঘিরে না ধরে। আমি তোমার শিকারী। রাজদীপ দিঘির কপালে আলতো করে চুমু খেল। এসব কথা শোনার পর রাজদীপের কোমল স্পর্শেও দিঘির মনে বিতৃষ্ণার জন্ম নিচ্ছে। সে আবারও ধাক্কাতে থাকলো রাজদীপকে। রাজদীপ এই পর্যায়ে ছেড়ে দিল আর বলল, তোমাকে স্বীকার করতে গিয়ে ভালোবাসা হয়েছে, সেটা তুমি মানো আর না মানো, কিন্তু এই রাজদীপ দিঘিকে ভালো না বাসলে পৃথিবীর আনাচে কানাচে যে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে তা সব মিথ্যা। কোনোটাই সত্যি নয়। যদি সেগুলো সত্যি হয় আর পৃথিবীতে ভালোবাসা বেঁচে থাকে তাহলে আমিও তোমাকে ভালোবাসি। দিঘির শরীরে মৃদু কম্পন দেখা দিল। এ যেন না চাইতেন ভালোবাসার প্রস্তাব দেওয়ার সমান। রাজদীপের চোখে ঘুম ঘুম ভাব। তাও এইরূপ অবস্থায় রাজদীপ দিঘির প্রশ্নের এত সুন্দর জবাব দিচ্ছে দেখে ভালো লাগলো। দিঘি কিছুক্ষণ থেমে অন্য প্রসঙ্গে মনোযোগ দিল। জিজ্ঞেস করল, জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কিন্তু জানতে ইচ্ছে করছে যে রেশমির সাথে কি হয়েছিল। দিঘি উত্তরের অপেক্ষা করছে। কিন্তু রাজদীপ তো কিছুই বলল না। চুপটি করে আবারও দিঘিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দিঘি বিরক্তের স্বরে বলে উঠল, তোমার ঘুম ভেঙ্গে গেছে তাহলে প্রশ্নের উত্তরটা দিতে ক্ষতি কি? তোমার দোষে ঘুম ভেঙ্গে গেছে, পিচ্ছি ও। আমাকে ঘুম পাড়িয়ে দাও তাহলে বলবো। দিঘি বিরক্তি প্রকাশ করল। বোঝা গেল লোকটা বলতে চায় না। কি বদমাস!
দিঘির মেজাজ গরম হলো। রাজদীপ ফিসফিসিয়ে বলল, তুমি এমন কেন? দিঘি চমকে উঠল। রাজদীপের দিকে ঘুরে লোকটার চোখের দিকে তাকালো। রাজদীপের স্বরে আক্রোশের টের পেয়েছে মেয়েটা। রাজদীপ দিঘির গালে হাত বুলাতে বুলাতে বলল, আমি প্রতিদিন সময়ে সময়ে তোমার চোখ দুটিতে আমার সর্বনাশ দেখতে পাই। কেন বলো তো? তোমাকে দেখলেই আমি অন্যরকম হয়ে যাই। আমার জীবনের নীতি কথা তোমার কাছে পৌঁছে ফেসে যায়। আচ্ছা, তোমার কাছে আসলে কেন আমি আমার নিজস্ব সত্তাকে ভুলে যাই? আমি নিজের পুরাতন আমিটাকে হারিয়ে ফেলি। তুমি জানো এখনকার রাজদীপ আর 2 বছর আগের রাজদীপের মধ্যে যে বিশাল ফারাক রয়েছে। আমি প্রতিনিয়ত ভেবে যাই এমনটা কিভাবে হলো। দিঘি বাকরুদ্ধ হয়ে রাজদীপের দিকে তাকিয়ে রইল। রাজদীপ আরও বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার পিচ্ছি বউ। তোমার কাছে কিছু লুকাতে চাই না সত্যি। কিন্তু আমার অপকর্মের কথা বলতেও ইচ্ছে করে না। চেয়ে না চেয়ে কত যে দুষ্কর্ম করেছি তার ইয়ত্তা নেই। হয়তো কোনো কিছু পাওয়ার আশায় অথবা প্রতিশোধের আশায় আমার শরীরে তেজ আসতো, আর আমি নিজেকে সেই খারাপ কর্ম করাতে বাধ্য করেছি। মস্তিষ্কে কোনো টার্গেট ফিক্সড করে রাখলে তা সম্পূর্ণ না করা পর্যন্ত আমার বুকে হাওয়া লাগতো না। বুঝতে পারছো কতটা খারাপ আমি? আমাকে একমাত্র তুমিই শেষ করতে পারবে, ফুলটুসি। আর আমি মন থেকে আমাকে শেষ করার অনুমতি দিচ্ছি। এমনিতেও রক্তে রাঙানো লাল হাত আমাকে বাঁচতে দেয় না। দম বন্ধ অনুভূতি হয় প্রতি রাতে। তবে জানো, তোমার মিষ্টি মিষ্টি কথা আমাকে সেসব যন্ত্রণা ভুলিয়ে দিত, কিন্তু এখন তো তুমি মিষ্টি কথা বলতেই যেন ভুলে গেছো। খারাপ লাগে না বলো? তবে তোমাকে নিয়ে আরো অনেক কিছু করার আছে, দিঘি। এই যে তোমাকে এভাবে বুকে জড়িয়ে ধরে আরো 10 বছর ঘুমাতে চাই। ধরো এই 10 বছরে আমাদের ছোট্ট একটা বাচ্চা হবে, বাচ্চাটাকে অল্প কয়েক বছর হলেও নিজ হাতে বড় করতে চাই। আমাদের ছোট্ট সংসারের দৃশ্য তোমার সাথে অবলোকন করতে চাই। তারপর না হয় হারিয়ে যাব। আচ্ছা, তুমি আমাকে ভুলতে পারবে কি? যদি একদিন আমাকে কাছে না পাও, ভালো থাকতে পারবে কি? দিঘি দ্রুত চোখ বন্ধ করে ফেলল। রাজদীপ দিঘিকে জোর দিল না, সে জানে মেয়েটা এর উত্তর দিতে পারবে না। দিঘি গুটিসুটি মেরে শুয়ে থাকল। রাজদীপ হাসল। আর দিঘির মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। নিমিষেই দিঘি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। রাজদীপ দীর্ঘশ্বাস ফেলল। ভাবল, মেয়েটা তো ঘুমিয়ে গেল, কিন্তু এখন তার কি হবে? সে তো ঘুমাতে পারবে না। রাজদীপের ঘুম একবার ভাঙলে দ্বিতীয়বার আসে না। এই কথাটুকু যদি দিঘি জানতো, তাহলে রাজদীপকে ছেড়ে কি ঘুমাতে পারত সে? সকাল সকাল জোর করে চোখ দুটোকে খুলল দিঘি। রাতে কিভাবে যে ঘুমিয়ে পড়ল নিজেরই খেয়াল নেই। চোখ খুলে পাশে রাজদীপকে পেল না, খেয়াল হতেই হন্তদন্ত হয়ে উঠে পড়ল সে। বিছানা থেকে নামতে গিয়ে ঘুমের ঘোরে ধপ করে পড়ে গেল দিঘি। কোমরে হাত দিয়ে আহুচ্চারণ করে চোখ বুজল। বিছানা ধরে দাঁড়ালো কোনোমতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:30 বাজে। খেয়াল হলো 8টার দিকেই তো একটা ক্লাস আছে। দৌড়াদৌড়ি লেগে গেল তার। প্রায় 10 মিনিটে রেডি হয়ে ছুটল দিঘি। খাওয়া দাওয়ার কথা আর মনে করতে চাইল না। রাজের মাকেও দেখা গেল না যে খাওয়ার জন্য আটকাবেন দিঘিকে। হয়তো তিনিও খুব রাত করে ঘুমিয়েছেন। রাজদীপ কোথায় আছে তা জানতে ভুলে গেল। রাস্তায় নেমে রিকশায় উঠে মনে পড়ল রাজদীপের কথা। ফোন বের করে ভাবল কল দিবে কি দিবে না। ভাবতে ভাবতে পৌঁছে গেল বিশ্ববিদ্যালয়ের সামনে, তাই আর দেওয়া হলো না। রেহানের সাথে দেখা হলো। রেহান আর আগের মতো খোঁচায় না দিঘিকে। আগের দিন ফোনে কথা হয়েছিল ছেলেটার সাথে। দিঘি সব খুলে বলেছিল, এমনকি রাজদীপের সম্পর্কেও বলেছিল। কিন্তু তেমন ভাবান্তর ঘটেনি রেহানের কথায়। রেহান এমন ভাব করল দিঘির কোনো কিছুতে যেন তার যায় আসে না। ব্যাপারটা খারাপ লাগলো দিঘির, কিন্তু প্রকাশ করল না সে। ভেবে নিল বন্ধু রাগ করেছে। তবে আজও রেহানের স্বাভাবিক ব্যবহার ঘাটালো দিঘিকে। যেই ছেলেটা সবসময় দিঘির সাহায্য করত, দিঘির প্রতিদিনের গুরুত্বপূর্ণ কথা জানতে উৎসুক হয়ে বসে থাকত, সুখে দুঃখে সবসময় পাশে থাকত, সেই ছেলেটার এত পরিবর্তন দিঘি যেন মেনে নিতে পারছে না। দিঘির জীবন সম্পর্কে অতিরিক্ত কিছু জানার ইচ্ছা বা আগ্রহ কিছুই নেই রেহানের মধ্যে। তাহলে কি বিয়ে করে ভুল করে ফেলল দিঘি? ভাবল সে। উর্মিলা রেহানের বিষয়টা কভার করার জন্য নিজেই আগ বাড়িয়ে দিঘির কাছে সবকিছু জানতে চাইছে। অন্যদিকে অনেক দিন পড়ালেখায় ও ঘাটতি পড়ে গেছে দিঘির। উর্মিলা এই বিষয়ে সাহায্য করল তার।
বিভিন্ন কিছু বুঝিয়ে দিল, বাকি অ্যাসাইনমেন্টের কাগজপত্র দিঘিকে দিয়ে দিল যাতে সব জমা দিতে দিঘির সুবিধা হয়। এই ক্ষেত্রে বেশ কৃতজ্ঞতা প্রকাশ করল দিঘি আর রেহানের বিষয়টা নিয়েও কথা বলল উর্মিলার সাথে। উর্মিলা জানালো, রেহান একটা চিত্রকর্ম নিয়ে অনেক টেনশনে আছে। রাত জাগছে তাই হয়তো এরকম ব্যবহার করছে। দিঘি উত্তরে আচ্ছা বললেও মনে তার খচখচানি চলছে। বাসায় আজ 12টার মধ্যেই ফিরে আসলো দিঘি। রাজের মায়ের সুবাদে খাওয়া দাওয়া করা হলো। অফিসার নির্জনের যাওয়ার সময় হয়ে এল। তিনি রাজদীপকে খুঁজছিলেন কিন্তু তাকে পাওয়া গেল না। যাওয়ার পূর্বে দিঘির সাথে দেখা হলো। তখন সে হুট করে দিঘির হাতে নিজের ফোন নম্বর গুঁজে দিয়ে বলল, সিরিয়াস কোনো ইস্যুতে দরকার পড়লে আমাকে কল করে জানাবেন। দিঘি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করতে চাইল, কেন? কিন্তু পরক্ষণেই মনে পড়ল হয়তো রাজদীপের বিষয়ক কিছু বলার হলে তাকে জানাতে বলা হয়েছে। এই অবস্থায় দিঘি বুঝতে পারছে না হঠাৎ অফিসার রাজদীপের বিপক্ষে কেন যেতে চাইছেন। রেশমির ব্যাপারে রাজি না হওয়ার কারণে কি তিনি পক্ষ বদলে ফেললেন? আজকাল যা দিন এসেছে, মানুষ তার ভালোবাসার মানুষকে কাছে না পেলে কি কি করতে পারে এই পুলিশ অফিসার ও কি তার প্রমাণ দিয়ে গেল। দিঘি যতক্ষণে এই ব্যাপারে জিজ্ঞেস করত নির্জন বাসা থেকে বেরিয়ে গেছে। তাই আর প্রশ্নটি করা হলো না। রাজদীপের রুমে এসে চুপচাপ বসে রইল সে। বইখাতা বের করে পড়াশোনা করার চেষ্টা করল দিঘি। কিছুক্ষণ পর আবার উঠে শাশুড়িকে সাহায্য করতে চলে গেল। রাজের মা একসময় দিঘিকে জোর করে ঘরে পাঠালেন। দিঘি রুমে যাওয়ার সময় বারান্দা দিয়ে খেয়াল করল আকাশকে। উপর থেকেই ডাক দিল দিঘি। আকাশ দিঘির ডাক কানে ভরতেই উপরে তাকালো। দেখল রাজদীপের প্রেয়সী তাকে ডাকছে। ভ্রু কুঞ্চিত হলো তার। দিঘি আকাশকে উপরে আসার জন্য বলল। আকাশ না চাইতেও উপরে আসলো। কালকের পর আজকে রাজদীপকে কতবার ফোন করা হয়েছে, কিন্তু বন্ধু ফোন ধরেনি। ভয়ের চোটে রাজের বাসায় পা ফেলতে পারছে না। তার মধ্যে দিঘির ডাক তার মনে ভয়ের উদ্রেক ছাড়া অন্য কিছু তৈরি করতে পারছে না। আকাশ উপরে আসতেই দেখল তার বন্ধুর বউ দরজা খুলে দাঁড়িয়ে আছে। আকাশ ভেতরে প্রবেশ করতেই দিঘি আশেপাশে তাকিয়ে আকাশকে সবার অলক্ষ্যে রাজদীপের রুমে আসার অনুমতি দিল। কিন্তু আকাশ রুমে যাওয়ার ব্যাপারটা অগ্রাহ্য করে বারান্দায় দাঁড়ালো। দিঘির দিকে তাকিয়ে জানতে চাইল কেন তাকে ডাকা হয়েছে। দিঘি সোজা সাপটা প্রশ্ন করল, আচ্ছা ভাইয়া, রেশমির সাথে কি হয়েছিল যে ওর এই অবস্থা? আমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু সে কোনো উত্তরই দিল না। তাই তোমার কাছে জিজ্ঞেস করা। আকাশ এক দফা চমকালো, ভ্রু কুঞ্চিত করল, আর একই সাথে অপ্রস্তুত বোধ করল। মিসেস জবা আজ সকাল সকাল সোহান মল্লিকের বরাদ্দকৃত রুমের আশেপাশে ঘুরঘুর করছেন। তিনি একটু পর পর দেখে যাচ্ছেন নিজের স্বামীর কিছু লাগবে কিনা বা যাবতীয় বিষয়। এটা সেটা জিজ্ঞেসও করছেন। যদিও মিসেস জবা একটি বিশেষ কথা বলার প্রস্তুতি নিচ্ছেন। তার জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষা করছেন। দুর্ঘটনার পর মিসেস জবার প্রতি সোহান মল্লিকের ব্যবহার অনেকটাই নরম হয়েছে। কী কারণে সেটা সোহান মল্লিক নিজেই ভালো বলতে পারবেন। আগে যেমন কথায় কথায় স্ত্রীর সাথে ঝগড়া করতেন, মারধর করতেন, এখন তেমন কিছু হয় না। সবকিছু যেন আগের ফর্মে চলে গেছে। মিসেস জবা এখন আর রান্না করে খান না। স্টাফরাই যা করার করে। সাথে তার মা, ভাই ও বাংলোতে ফুল ফায়দা নিয়ে থাকছেন। সোহান মল্লিক সময়ে সময়ে সূর্যকে নিয়ে খেলা করেন। খাওয়ার সময় হলে মিসেস জবা আবার ছেলেকে নিয়ে যান। তবে সোহান মল্লিকের শরীরের অবস্থার উন্নতি বলতে গেলে দিঘি রেখে যাওয়ার আগে যেমনটা ছিল তেমনই রয়ে গেছে। ডাক্তার একবার এসে দেখে গেছেন, তিনিও বললেন বেড রেস্টেই থাকতে 1 মাস। আর মাথার পেছনে ফুটো আর ব্রেইন সেলসে যা ক্ষতি হয়েছে তা ঠিক করার জন্য বিদেশে সার্জারি করার উপদেশ দিয়ে গেলেন। রাত 8:30টার দিকে মিসেস জবা এই নিয়ে 12বারের মতো সোহান মল্লিকের রুমে পা রাখলেন। তার স্বামীরও খটকা লাগলো বিষয়টা। তাই তিনি বাধ্য হয়ে জিজ্ঞেস করে বসলেন, তোমার কিছু কি বলার আছে? মিসেস জবা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলার আছে। কি বলবে ধানাই পানাই না করে সরাসরি বলো। আমি কিছু চাইব তোমার কাছ থেকে। আর তোমায় সেটা দিতে হবে। কি চাইবে সেটা বলো আগে, না হলে আমি বলতে পারছি না আমি দিতে পারবো না কিনা। মিসেস জবা দীর্ঘশ্বাস ফেলে বলল, দিঘির বিয়ে হয়েছে। ও এখন শ্বশুর বাড়িতে থাকছে। তুমি ছোট থাকতে ওর নামে যে সম্পত্তি লিখে দিয়েছিলে সেটা দিয়ে ও কি করবে? সেই তো স্বামীর বাড়িতেই থাকতে হচ্ছে।
তোমার একটা ছেলে হয়েছে, তার ও তো চিন্তা করতে হবে তো নাকি? এক কাজ করো না, কিছু ওর নামে লিখে দাও। এমনিতেও তোমার যা অবস্থা, ডাক্তার বলল বাইরে গিয়ে 2 মাসের মধ্যে চিকিৎসা না করালে অনেক খারাপ অবস্থা হবে। ব্রেইন ড্যামেজও হয়ে যেতে পারে। তখন আমরা বাঁচবো কি করে? শুধু বাড়ি থাকলেই তো হলো না, টাকা পয়সাও দরকার হয়। এখনই তো ব্যবসার হাল কি হয়েছে কে জানে। তুমি দেখভাল করতে পারছো না ঠিক মতো। তাই বলছি কি, কিছু আমার ছেলেটার নামে লিখে দাও। দিঘি রাজদ্বীপের বাড়ি থাকছে। শুনলাম ওদের নাকি কত শত বিঘা জমি পড়ে আছে। সেগুলো বিক্রি করলে অনেক টাকাই আছে ওদের। সেই হিসেবে আমাদের কিছু নেই। সোহান মল্লিক তাচ্ছিল্যের সাথে হাসলেন। বললেন, তুমি যে সম্পত্তির কথা একদিন না একদিন বলবে তা আমি জানতাম। কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে বলি, আমার যে পরিমাণ সম্পত্তি রয়েছে তার 40% আমার প্রথম স্ত্রীর ছেলে দীপেশের নামে লেখা রয়েছে। দীপেশও আমার সন্তান, তারও তো অধিকার আছে আমার সম্পত্তির উপর, তাই না? যখন দিঘির নামে লেখা হয়েছে তখন দুজনের নামেই আমি 40% লিখে দিয়েছিলাম। আর বাকি 20% আমার। তো সেই হিসেবে সূর্যের জন্য আমি কিছু রেখে দেওয়ার কথা ভাবছি না। তুমি চাইলে পরবর্তীতে বড় হয়ে আমার স্থানে সূর্য বসতে পারবে। আমি যাওয়ার আগে সেই ব্যবস্থা করে যাব। তখন সবকিছুই তার কন্ট্রোলে থাকবে। এসব তো আমায় বলনি কখনো তুমি। বলার প্রয়োজন মনে করিনি তাই। কিন্তু সূর্য বড় হতে ঢের সময় বাকি, তাই বললাম দিঘির কিছু অংশ ওকে দিয়ে দাও। দিঘির এমনিতেও বিয়ে হয়ে গেছে, ও এসব দিয়ে কি করবে? হঠাৎ দিঘির আওয়াজ শোনা গেল। সে হাততালি দিয়ে নিজের বাবার রুমে প্রবেশ করল। নিজের সৎ মাকে বাহবা জানালো। মুখে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে বলল, মমু, তুমি অনেক বড় খেলোয়াড়। আমরা সত্যিই তোমাকে এত দিন চিনতে পারিনি। মিসেস জবা বড় বড় চোখ করে তাকালেন। শুধালেন, তুই এখানে কি করছিস দিঘি? সেই 2 দিন আগে না গেলি আবারও এখানে? দিঘি জোরে হেসে ফেলল। তার আজ খুব হাসি পাচ্ছে। বকার স্বর্গে বসবাস করছিল এতদিন। চোখ খুলে যখন সত্যিটা জানতে পেরেছে তখন থেকেই নিজের উপর হেসে যাচ্ছে সে। হেসে যাচ্ছে নিজের ভাগ্যের উপর। কি ভাগ্য তার, সবাই তাকে ঠকিয়ে চলে যায় অথচ বোঝে না দিঘি। এতই বোকা সে যে মানুষের আসল রূপ ধরতে পারে না। দুপুরে আকাশকে প্রশ্নটি জিজ্ঞেস করার পর সে প্রথমে রেশমির ব্যাপারে দিঘিকে বলতে রাজি হচ্ছিল না। কিন্তু দিঘি তাকে আশ্বস্ত করল রাজদীপের কাছে ওদের দুজনের ব্যাপারটা ঠিকঠাক করার চেষ্টা করবে। আকাশ বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করল। একমাত্র দিঘিই পারে রাজদীপকে নিয়ন্ত্রণ করতে। না হলে এযাবৎকালে রাজ সব সময় নিজের মন মতোই সব করে এসেছে। শুধুমাত্র এই মেয়েটা আসাতেই রাজদীপ এত বদলে গেছে। শেষ পর্যন্ত দিঘিকে বলতে রাজি হলো আকাশ। আকাশ সম্পূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিল। এতেই দিঘির আশেপাশের দুনিয়া দুলতে থাকলো। রেশমির অতীত সম্পর্কে জেনে খুব কষ্ট পেল দিঘি। শব্দে প্রকাশ করতে পারল না সে। আকাশ বলল, রেশমির এসব কথা জেনে আমাদের সেদিন একই অবস্থা হয়েছিল। আর মেয়ে হয়ে তোমার শরীরে যে লাগবে এটা স্বাভাবিক। ওই নরপশুদের কি হলো পরে? পুলিশ ধরে নিয়েছে না? না। ওরা হাই সোসাইটি থেকে বিলং করে। তাই ওদের কিছু করা যায়নি। কিন্তু রাজদীপের না অনেক পাওয়ার আছে, তাহলে সে কেন কিছু করতে পারল না? তুমি যা ভাবছো সবকিছু এত সহজ না। রাজদীপ এই শহরের নেতা। যা কিছু সব এই শহরের। ওর ক্ষমতা, পাওয়ার এই শহরেই সীমাবদ্ধ। এজন্যই এখানকার পুলিশ রাজদীপের গায়ে টোকা পর্যন্ত দিতে পারবে না, অথচ অন্য শহরের পুলিশ চাইলেই রাজকে যখন তখন উঠিয়ে নিতে পারে। রাজদীপ এই শহরের রাজা। ঢাকা শহরে ওই নরপশু গুলোর দাম বেশি। আর তাদের বিপক্ষে কোনো প্রমাণও ছিল না যে কেসে জেতা যেত। দিঘি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ একটা কথা মনে পড়তেই সে বলল, আমার বাবা আইনজীবী। বাবা চাইলেই এই কেস জিতে নিতে পারবে। না দিঘি, প্রমাণ ছাড়া কোনো কিছুই হয় না। তবে আরও কিছু কথা আছে যা তোমাকে বলা যাবে না। রাজদীপ যদি স্বেচ্ছায় তোমাকে সেসব জানাতে চায় তাহলেই তুমি জানবে। দিঘি মাথা নাড়ল। বলল, ঠিক আছে বুঝলাম। কিন্তু একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে, ঠিক আছে? আকাশ আর চোখে তাকিয়ে বলল, সেটা তুমি কি ধরনের প্রশ্ন করবে সেটার উপর ডিপেন্ড করছে। তোমরা আমাকে মারতে কেন চেয়েছিলে? আমি কিন্তু তোমাকে সেদিন পাহাড়ের চূড়ায় দেখেছিলাম। আমার এখনো মনে আছে। আকাশ ভয়ার্ত দৃষ্টিতে তাকালো দিঘির দিকে। ঢোক গিলে বলল, ভাইরে ভাই, তুমি দেখি সাংঘাতিক মেয়ে।
রাজদীপ তোমাকে কিভাবে সামলায়? তুমি এত কিছু মনে রেখে দিয়েছো, আবার আমাদের সাথে থাকছো। সত্যি করে বল তো, ভিতরে ভিতরে তুমি আমাদের ফাঁসানোর চিন্তা করছো না তো? দিঘি ফিক করে হেসে ফেলল, চোখ রাঙানি দিয়ে বলল, না না, এসব কিছু করব না। তুমি রিল্যাক্স হয়ে আমার প্রশ্নের উত্তরটা শুধু দাও। না না, এই প্রশ্নের উত্তরটা একদমই দেওয়া যাবে না। না হলে রাজদীপ আমাকে আস্ত গিলে ফেলবে। তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেবে নেও তোমার আর রেশমির মিলন এই জীবনে আর হচ্ছে না। রাজদীপ কাল খুব রাগ করেছিল তোমার উপর। বলছিল, আকাশকে আর বিশ্বাস করা যাবে না। দেখা যাবে সবশেষে আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমার বুকে আঘাত হেনেছে। এখন ভেবে নাও কি করবে। সত্যিটা বলবে কি বলবে না বলো। এই যে রাজদীপের বউ, এসব কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুমি বলেছিলে রেশমির অতীত সম্পর্কে সবকিছু বললে আমাদের সম্পর্কটা ঠিক করে দিবে, কিন্তু এখন অন্য কিছু টেনে আবার বলছো এই কথা। তোমার মতো চালাক মেয়ে এই জীবনে আর একটাও দেখিনি। কেন, ওই মিনি মেয়েটাও তো চালাক ছিল। ভেবেছিল আমার থেকে রাজদীপকে কেড়ে নেবে, কিন্তু এখন তো নিজেই আউট হয়ে গেছে। যাই হোক, এসব আশেপাশের কথা বাদ দাও, আসল কথা বল। আমার প্রশ্নের উত্তরটা দাও, না হলে রেশমিকে আর পাচ্ছ না। আকাশ রাগে ফুঁসছে। বারান্দার বাইরে দৃষ্টি স্থাপন করে বলল, তোমাকে মেরে ফেলতে চাওয়ার প্রথম কারণ তোমার মা। দিঘি প্রচণ্ড চমকে উঠল। প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে তাকালো আকাশের দিকে। আকাশ মাথা দুলিয়ে বলল, এটাই সত্যি। তিনিই চেয়েছিলেন তোমাকে মেরে ফেলতে। তোমাকে কোনোভাবে মারতে পারলে তোমার বাবা তোমার নামে যে সম্পত্তি লিখে দিয়েছে সেটা নিজের নামে করতে সুবিধা হবে। তবে রাজদীপ তোমাকে মেরে ফেলতে পারেনি। হয়তো তোমার প্রতি জাগ্রত হতে থাকা ভালোবাসার অনুভূতি রাজদীপকে এই কাজ হতে বাধা দিয়েছে। আমিও রাজের কথায় ওকে সাহায্য করতে গিয়েছিলাম। তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু রাজ নিজেই তোমাকে বাঁচিয়ে আনে। তোমার জ্ঞান ফেরাতে সাহায্য করে। আমাকে অনেক কথাও শুনিয়েছে এভাবে ধাক্কা দেওয়ার কারণে। দিঘি এরপর এক মুহূর্ত দাঁড়ায় না। মাথা কাজ করছিল না ওর। বেরিয়ে পড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। রাজদীপকে কিছু জানানোর ইচ্ছে হয়নি। জানে সে রাজদীপ আটকাতে আসবে। অন্যদিকে রাজদীপ যে নিজেই বিশেষ কাজে বেরিয়েছে। আকাশ অনেকবার তাকে কল করে ফেলেছে, কিন্তু ছেলেটার ফোনে কলই যায় না। সোহান মল্লিক বিস্মিত হয়ে নিজের মেয়ের দিকে তাকালেন। দিঘি মিসেস জবার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলল, জানো পাপা, এই মহিলা কি করেছে আমার সাথে? সোহান মল্লিক ধমক দিয়ে উঠলেন। দিঘিকে বললেন, এগুলো কি ধরনের ব্যবহার দিঘি? ও তোমার মা হয়? মা? আচ্ছা মা, তাহলে নিজের মেয়েকেও। দিঘি এরপরে কিছু বলতে পারল না। তার আগেই মিসেস জবা দিঘির মুখ চেপে ধরে বললেন, তোর সাথে কথা আছে। আয় আমার সাথে। দিঘি মুখ তুলে মিসেস জবার দিকে তাকালো। মিসেস জবা দিঘির হাত ধরে টেনে নিয়ে গেলেন বাইরে। সোহান মল্লিকের রুমের দরজা বন্ধ করে দিলেন ভালো করে। দিঘিকে নিচে নিয়ে গেলেন তিনি। দিঘি নিচে গিয়ে অবাধ্যের মতো আচরণ করে বলল, তুমি আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। বুঝলে? নিয়ে আসলে কেন? বাবা জানলে তোমার সম্পত্তি নিয়ে টানাটানি এখানেই শেষ হতো। জেলে ভরে দিত তোমায়। মিসেস জবা তাচ্ছিল্যের সাথে হেসে বললেন, আমার দিঘি সোনা, তুমি কি ভাবছো সব কিছু এতই সহজ? আমার জেল হলে তোর জামাইয়েরও জেল হবে। আর তুই এসব কথা তোর বাপকেও বলতে পারবি না। আমার সম্পর্কে এসব কথা শুনে তোর বাপ স্ট্রোক করবে শিওর। ডাক্তার বলেছে তার মাথায় যাতে কোনো বিষয়ের চাপ না পড়ে সেই খেয়াল রাখতে। এসব কন্ডিশন জানার পরেও কি নিজের বাপের ক্ষতি করবি? আর বলে দিবি সব? দিঘি ছলছল নয়নে তাকিয়ে রইল নিজের সৎ মায়ের দিকে। এই মহিলাকে তো সৎ মা ভাবতেও ঘৃণা হচ্ছে দিঘির। এই মহিলাটির ভালোবাসা পাওয়ার জন্য দিঘি কি না কি করেছে। তারপরও এতটা নিচু হতে পারে তার মন মানসিকতা কখনো ভাবতে পারেনি দিঘি। মিসেস জবা দিঘির অবস্থা দেখে মুখ ভিড়িয়ে হাসল। তার হাসির আওয়াজ দিঘির কানে লাভার মতো ফুটছে। কান গরম হয়ে যাচ্ছে তার। তিনি দিঘির এক কাঁধে হাত রেখে বললেন, এসেই যখন পড়েছিস না খেয়ে যেতে পারবি না। চিন্তা করিস না, খাবারে বিষ মিশিয়ে দেব না। তোর জীবনে বিষ তো রাজদীপ মেশাবে। এজন্যই তো তোর সাথে ওর বিয়ে দেওয়া। ছেলেটা তোর জন্য পারফেক্ট। একদম পাক্কা খিলাড়ি। কিন্তু একটাই সমস্যা, তোকে পছন্দ করে ফেলেছে। এটাই ওর জীবনে কাল নিয়ে আসবে। যদি এই অনুভূতি রাজদীপের মনে স্থান না পেত তাহলে এরকম কিছুই হতো না। যাই হোক, আয় বসে পড়।
দিঘি ঝাঁঝিয়ে বলে উঠল, রাজদীপ আর আমার বিয়ে তুমি ঠিক করনি। আমার পাপা ঠিক করেছে। আর আমিও জোর করেছিলাম বিয়ের জন্য। তাই শুধু শুধু উল্টাপাল্টা লজিক এনে মাথা খারাপ করবে না। মিসেস জবা হাসতে হাসতে সোফার উপরে পায়ের উপর পা তুলে বসলেন। মনে মনে ভাবলেন, আরো অনেক সত্যি জানার আছে। যখন জানতে পারবে নিজের পাপাই নিজের আসল শত্রু তখন কি হবে ভেবেই হেসে ফেললেন তিনি। তার হাসি দেখে দিঘির শরীর জ্বলে উঠল। সে বলল, তুমি যে আমার সৎমা আমি সেটা আগে থেকেই জানি। তোমার ব্যবহারও যে এমন তা জানতাম না। ভালো হয়েছে জেনে গেছিস, না হলে আমাকে আলাদা করে বলতে হতো। দিঘি বিরক্তের সাথে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। নিজের বাবার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইল। সোহান মল্লিক সবকিছু বলে জিজ্ঞেস করলেন একটু আগের কথা। দিঘি এড়িয়ে গেল কথাটা। বলল, একটা বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এখন বুঝতে পেরেছি। আচ্ছা তাই বল। আচ্ছা তুমি নিজের খেয়াল রেখো। আমি আসছি। আবার এসে দেখে যাব তোমায়। ফোন করে জানাবে সব, না হলে আমি রাগ করব। সোহান মল্লিক মেয়েকে আজকের দিনটা থেকে যেতে বললেন। কিন্তু দিঘির এখানে আর এক মুহূর্ত থাকার ইচ্ছা হচ্ছে না। দিঘি বাইরে বেরিয়ে আসতেই রেজভান হোসেন জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে মামুনি? আপনি যখন এসেছিলেন আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। স্যারের সাথে কথা হয়েছে? দিঘি হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আঙ্কেল। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসছি আজ। এত রাত করে চলে যাচ্ছেন, যে থেকে যেতেন ভালো হতো। আমি কি দিয়ে আসবো আপনাকে? না না, আমি যেতে পারবো। 9:30টায় ট্রেন আছে দেখেছিলাম। এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাব। আর আমার হাজবেন্ডও হয়তো অপেক্ষা করছে আমার জন্য। রেজভান হোসেন দিঘিকে যেতে দিলেন। জোর করে গাড়িতে পাঠিয়ে দিলেন। স্টেশন পর্যন্ত দিয়ে আসলো গাড়িটা। স্টেশনে যেতেই অনেকটা সময় লেগে গেল যানজটের কারণে। দিঘি স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে খুব জোরসড় হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো কত কত মানুষ, তাও সে একলা অনুভব করল। হঠাৎ থেমে গিয়ে পাশের এক সিটে বসে পড়ল সে। অনিচ্ছাকৃত খুব জোরে কেঁদে ফেলল। আশেপাশের কিছু মানুষ ওর দিকে তাকিয়ে আছে। বাকিরা নিজেদের মধ্যে ব্যস্ত। দিঘি আটকানোর প্রয়াস করল না। আজ ইচ্ছে করছে খুব বেশি কান্না করতে। নিজেকে অসহায় মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো গুহার মধ্যে আটকে পড়েছে সে। গুহার একদিক দিয়ে আছে রাজদীপ, অন্য দিকে আছে নিজের বাবা। রাজদীপও তাকে ধোকাই দিয়েছে। সে আর ভিন্ন কি? দিঘির সৎমা যেমন ধোকা দিয়েছে, রাজদীপও যে দেয়নি এমনটা নয়। সেও মারতে চেয়েছিল, কিন্তু তখন মাত্র ওদের পরিচয় হয়েছিল। দিঘি আর ভাবতে পারছে না। নিজের কান্না মুছল। একটা 5 কি 6 বছরের বাচ্চা ছেলে এসে টিস্যু ব্যাগ থেকে টিস্যু নিয়ে সেটা দিয়ে আলতো করে দিঘির চোখের জল মুছে দিল। দিঘির হাতে টিস্যু ব্যাগটা দিয়ে বলল, একদম 10 টাকা পিস। অত্যন্ত কষ্টের মধ্যেও দিঘি হেসে ফেলল। নিজের পার্স থেকে 50 টাকা বের করে ছেলেটার হাতে দিয়ে বলল, পুরোটা রেখে দাও। 10 টাকা টিস্যুর দাম। বাকি টাকা আমার কান্না মুছে দেওয়ার জন্য। যদিও অনুভূতির বিনিময়ে টাকা দেওয়া যায় না, তবে আমার কাছে এছাড়া দেওয়ার মতো কিছু নেই। অনেক বড় হও আর শোনো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কাউকে বিশ্বাস করবে না, শুধু নিজের উপরে বিশ্বাস রাখবে। তুমি তোমার জীবনকে গড়তে পারবে। পরিবার, আত্মীয় স্বজন, ভালোবাসা, ভালো লাগা, এসব কিছু ঠুনকো অনুভূতি। এসবের মাঝে পড়েছো তো ফেঁসে গেছো। দিঘি ছেলেটার ময়লাকে সে হাত বুলিয়ে দিল। ছেলেটা মাথা নেড়ে আবারও চলল অন্য কারো কাছে নিজের পণ্য বিক্রি করার জন্য। বাচ্চা ছেলেটা আসাতে দিঘির কষ্ট কিছুটা লাঘব হয়েছে। দিঘি উঠে টিকিট কাটতে চলে গেল। নিজস্ব গাড়ি নিয়েও নুরিগঞ্জে যাওয়া যেত, কিন্তু এতে খুব দেরি হতো। এর চেয়ে ট্রেনে ফিরলে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে দিঘি। রাজদীপদের বাসা থেকে কিছু দূরেই রেলওয়ে স্টেশন আছে। আজ আকাশ দেখিয়ে দিল জায়গাটা। আকাশ যাওয়ার সময় বারবার বলেছিল ওদের নাম উল্লেখ না করতে। তাই দিঘি রাজদীপ আর আকাশ সম্পর্কে কিছুই বলেনি মিসেস জবাকে। ট্রেনে বসেই রাজদীপকে ফোন দিল দিঘি। কিন্তু দিঘিকে বিস্ময় করে দিয়ে ফোন উঠালো না ছেলেটা। শ্বশুরবাড়িতে পৌঁছালে রাজের মা দিঘিকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে তুমি? বাসা থেকে আসলাম। একটা কাজ ছিল। আচ্ছা, তোমার বাবার কি খবর? তেমন ভালো না মা। আবারও চিকিৎসা করাতে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলতে বলো। দেখো বড় কিছু যাতে না হয়। দিঘি মাথা নাড়ল।
রাজের মা বাবা কেউই জানে না যে দিঘির বাবার অবস্থা তাদের গুণধর ছেলের কারণেই হয়েছে। দিঘি নিজেই বলতে বারণ করেছিল। দিঘি নিজের রুমে এসে ঠায় দাঁড়িয়ে রইল। সেই দুপুরের দিকে যেভাবে রুমটা রেখে গিয়েছিল সেভাবেই পড়ে আছে। রাজদীপ কি তাহলে বাড়ি ফেরেনি? দিঘির মনটা ভার হয়ে উঠল। শাশুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করে আসলো রাজের বিষয়ে। রাজের মা বললেন, সকালে দেখেছিলাম তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যাচ্ছিল ছেলেটা। হয়তো কোনো দরকারি কাজে আটকা পড়েছে। তাছাড়া রাজদীপ বাসায় খুব দেরিতে আসে। বিয়ের আগে তো 2টা থেকে 3টার সময় বাসায় পা রাখত। দিঘি মনক্ষুণ্ণ হলো। রাজের মা বললেন খাওয়া দাওয়া শেষ করে ফেলতে। রাজের জন্য বসে থেকে লাভ নেই। সে কখন না কখন আসে। দিঘি ও সময় ব্যয় না করে খেয়ে দিয়ে কিছু কাজে সাহায্য করে রুমে এসে বসে। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে পড়তে বসে। কিন্তু 2টা বাজলেও রাজদীপের আসার খবর পাওয়া যায় না। আর কলও যাচ্ছে না। দিঘি বুঝতে পারছে না কি হচ্ছে। ছেলেটা কি কোনো ঝামেলায় পড়ল? দিঘি উঠে একবার রেশমির রুমে দেখে আসলো। রেশমিও ঘুমিয়ে পড়েছে মায়ের সাথে। কিন্তু রাজদীপের চিন্তায় দিঘি ঘুমাতে পারছে না। হঠাৎ রাজদীপের সেদিনের বলা কথা মনে পড়ে গেল দিঘির। রাজদীপ বলেছিল, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। যদি থাকতেও যাও ঘুমাতে পারবে না রাতে। মিলিয়ে নিও। কথাটা মনে করতে গিয়ে দিঘি কেসে উঠল। দ্রুত ডাইনিংয়ে গিয়ে গ্লাসে জল ঢেলে পান করতে গিয়েও বিষম খেল সে। কাশতে কাশতেই চেয়ারে স্তব্ধ হয়ে বসে পড়ল। একসময় কাশি থামল। তাও তার বিস্মিত হওয়া থামল না। দিঘি সেদিন রাজদীপের কথা শুনে ভেবেছিল একসাথে থাকার সাথে রাতে ঘুমানোর সম্পর্ক কি। কিন্তু আজ সেই বিষয়টা মাথায় খুব ভালো মতোই ঢুকেছে। দিঘি নিজেকে নিজেই প্রশ্ন করল, রাজদীপের বলা কথা সত্যি হয়ে গেল কি করে? রাত পেরিয়ে সকাল আসিল। কিন্তু রাজদীপ আসিল না। দিঘির ঘুম এসেছিল শেষ রাতে। সকালে উঠে পাশে রাজদীপকে না দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভূত হলো। মন বারবার জানতে চাইছে, এভাবে না বলে কয় কোথায় গেল লোকটা। কিন্তু উত্তর নেই কোথাও। কেউ দিতেও পারছে না। তাই ধৈর্য ধরার সিদ্ধান্ত নিল দিঘি। আবারও ক্লাস অ্যাটেন্ড করে মেয়েটার সকাল শুরু হলো। আজ বাসায় আসতে আসতে বিকেল হয়ে যায়। ল্যাব ক্লাসের কার্যক্রম ছিল। দিঘির এই দিকটায় গ্যাপ পড়ে গেছে। তাই অন্যদের কাছ থেকে শিখে আসতে আসতে দেরি হলো। বাসায় আসার সময় কিছু টুকরো কাপড় কিনে নিয়ে আসলো। ভেবেছে কয়দিন পর আরো ভালো করে শেখা হলে বড় একটা পুতুল নিয়ে আসবে, যেটায় বিভিন্ন ডিজাইন ট্রাই করে দেখা যাবে। কিন্তু এখন এনে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বাসায় প্রবেশ করার সময় ভাবলো রাজদীপ এসেছে কিনা। আসলে কি কেউ ফোন করে জানাতো না তাকে? দিঘির মন ভাঙল যখন নিজেদের রুমটা আগের মতোই পেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো কিছুক্ষণ। দৃষ্টি চলে গেল রাজদীপের নিত্য পরিহিত পোশাকের দিকে। দিঘি একটা পোশাক নিয়ে বসল। পোশাককে রাজদীপ মনে করে বলল, এই পাগল ছেলে, তোমার মাথায় কি ঘিলু আছে বলো তো? ঘিলু থাকলে আমার কথা ভুলে গেলে কি করে? আমি যে কষ্টে আছি তুমি কি বুঝতে পারছো না? হ্যাঁ, আমি খুব কষ্ট পেয়েছিলাম যখন জানতে পেরেছি তুমি আমার বাবাকে মারতে চেয়েছো। কিন্তু এখনো আমি কেন জানি মন থেকে মেনে নিতে পারছি না বিষয়টি। তুমি এমন কিছুও করতে পারো আমার এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। তাছাড়া তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে এমনটা কেন করছো বলো তো? ওই ব্যাপারটার জন্য আমি ঘৃণা করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আর করতেও পারবো না যতদিন আমি সত্য ঘটনা জানতে না পারছি। দিঘি দীর্ঘশ্বাস ফেলে বিছানায় রাজদীপের শার্ট নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পোশাকের ঘ্রাণ নিল মন ভরে। রাজদীপের দুষ্টুমি গুলো আজ এত মিস করছে বলে বোঝাতে পারবে না দিঘি। মিসেস মহিমাকে সাহায্য করে আবার সন্ধ্যায় রুমে ফিরে আসলো দিঘি। রেশমিও দিঘির সাথে গল্প করতে আসলো। জানা গেল কিছুদিন পরে এখানেই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। আর আকাশের বিষয়ে রাজদীপ যেটা সিদ্ধান্ত নেবে সেটাই রেশমি মেনে নেবে জানালো দিঘিকে। দিঘি ইনিয়ে বিনিয়ে আবারও জিজ্ঞেস করলো রাজদীপের কথা। সেই কথায় গেছে কিছু বলে গেছে কিনা। কিন্তু রেশমিও বলতে পারল না। কারণ এরকম নাকি প্রায় হয়ে থাকে যে রাজদীপ বাসায় ফেরে না। কিন্তু দিঘির জন্য এটা নতুন। এজন্য ওর মনটা বারবার বিষিয়ে উঠছে। অথচ রাজদীপের পরিবারে এই বিষয়টা সবাই সাধারণভাবে নিচ্ছে। রেশমি চলে গেলে দিঘি রাজদীপের রুমটা নিজের মতো পরিষ্কার করতে লাগলো।
বুকশেলফের বইগুলোর ময়লা ঝাড়তে গিয়ে হঠাৎ একটা শেলফে ছোটখাটো সুইচ দেখতে পেল দিঘি। অনেকক্ষণ তাকিয়ে থাকলো সুইচটির দিকে। কিছু বুঝতে না পেরে চাপ দিল সেখানে। সাথে সাথেই আওয়াজ করে খুলে গেল পাশের ছোট খুপরির মতো দরজাটি। দিঘি বিস্ময়ের সাথে চোখ বড় করে ফেলল। এখানেও যে একটা দরজা হতে পারে তা দিঘির ধারণারও বাইরে ছিল। দ্রুত রুমের দরজা বন্ধ করে প্রথমে বুকশেলফটা সরানোর চেষ্টা করল। কিন্তু বুকশেলফটা প্রচণ্ড ভারী ছিল। মনে হচ্ছিল এতে ইট পাথর রাখা হয়েছে। অনেক কষ্টে আস্তে টানতে টানতে বুকশেলফ মোটামুটি সরাতে পারল দিঘি। ছোট খুপরির মতো দরজাটি দিয়ে প্রবেশ করতে হলে মাথা অনেকটা নিচু করতে হয়। দিঘিও মাথা নিচু করে প্রবেশ করতে গিয়ে কোনো কিছুর ধাক্কা অনুভব করল। আর উল্টে পড়ে গেল দরজার সামনে। কানে ভেসে আসছে অনেক মানুষের চিৎকারের আওয়াজ। সবাই রাজদীপের নাম নিচ্ছে যেন। দিঘি বুঝতে পারছে না কি হচ্ছে। অনেকের মায়া কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ভয় অসাড় হয়ে গেল দিঘি। উঠে নিজের ফোনটা হাতে নিয়ে নিল। ফোনের টর্চ জেলে নিচু হয়ে ভেতরে প্রবেশ করল কোনোমতে। সম্পূর্ণ অন্ধকার একটি রুম। রুমের পরিধি কতটুকু হবে কিছুই বোঝা যাচ্ছে না। দিঘি টর্চ দিয়ে লাইট খুঁজতে লাগলো। সুইচ খুঁজতে গিয়ে কত কিছু যে দেখে ফেলল তা বলার বাইরে। শেষমেশ এক কোণায় ছোট করে সুইচের দেখা মিলল। সুইচ চাপতেই সবুজ রঙের লাইট জ্বলে উঠল। এই লাইটেও অত যে দেখা যাচ্ছে তেমনটা নয়। তবে একটু আগে যে আওয়াজগুলো শোনা যাচ্ছিল তা বন্ধ হয়েছে। দিঘি নিজের টর্চ দিয়েই কাজ সারতে লাগলো। সমগ্র দেয়াল জুড়ে বড় বোর্ডে কত শত কাগজ লাগানো হয়েছে তা যেন দিঘির কল্পনার থেকে অধিক। দিঘি এক দিক দিয়ে সামনে এগোতে থাকলো। এক জায়গায় দৃষ্টি স্থির রেখে বোঝার চেষ্টা করল। কাগজের মাঝে একজনের ছবি লাগানো ছোটখাটো ডিটেইলস। মানে লোকটি সম্পর্কে যত দরকারি বিষয় আছে সেখানে সব লেখা রয়েছে। তারপর এটাও লেখা আছে লোকটাকে কিভাবে মারা হবে, লোকটার দুর্বলতা কি। এসবের দিকে তাকিয়ে থাকতে থাকতে দিঘির মাথা চক্কর দিয়ে উঠল। সম্পূর্ণ ঘরে শুধুমাত্র একটা চেয়ারই আছে বসার জন্য। আর নিচে কিছু লাঠি, নানান রকমের কলম, ফাইল, বই খাতা এসব পড়ে আছে। দিঘি সম্পূর্ণ বোর্ড ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে থমকে গেল। দেখতে পেল সেখানে তার বাবার ছবিও লাগানো হয়েছে। দিঘি কাপা কাপা হাতে সবকিছু পড়তে থাকলো। দিঘির বাবার ইনফরমেশন, সৎ মায়ের ইনফরমেশন, এমনকি দিঘি সম্পর্কেও লেখা আছে বেশ কিছু কথা। দিঘি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। দিঘির শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে এসব দেখে। দিঘিকে মারার পরিকল্পনা সম্পর্কে লেখা হয়নি কিছু। তারপরও নাম যেহেতু লেখা হয়েছে তার মানে সবকিছু প্ল্যান করে করা হয়েছে। সে ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করে রাখলো সবকিছু। তারপর লাইট অফ করে ধীরে সুস্থে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে আবারও চিৎকার আর কান্নার আওয়াজ শুনতে পেল দিঘি। মনে পড়ল রাজদীপের বলা শেষ রাতের কথা। এমনিতেও রক্তে রাঙানো লাল হাত আমাকে বাঁচতে দেয় না। দম বন্ধ অনুভূতি হয় প্রতি রাতে। রাজদীপের দম বন্ধ এজন্যই হয় বুঝতে একটুও অসুবিধে হলো না মেয়েটার। দিঘি সব ঠিকঠাক করে গুছিয়ে নিল। এই জায়গাটা ঠিকমতো ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করে তারপর ফোনটা নিয়ে বসল। বারবার ভিডিওটা দেখতে লাগলো দিঘি। অফিসার নির্জনের কথা মনে পড়ল। কিন্তু তাকে এই ভিডিও পাঠানো ঠিক হবে কিনা বুঝতে পারছে না। মনের মধ্যে বিশাল দ্বন্দ্ব চলছে। একদিক দিয়ে দিঘি নিজের বাবার আওয়াজ শুনতে পেল, অপরদিকে রাজদীপের মিষ্টি মিষ্টি কথা দিঘিকে অন্য স্থানে টেনে নিয়ে যেতে থাকলো। অনেক চিন্তা ভাবনা করে দিঘি সিদ্ধান্ত নিল, যেটা খারাপ সেটা খারাপই। রাজদীপ খারাপ করেছে, এর ফল তো তাকে ভোগ করতেই হবে। এমনিতেও বাবা বলেছিল সব শেষ করে তার কাছে চলে আসতে। তারপরই বাবা চিকিৎসার জন্য বেরুবে। কিন্তু দিঘি কি সত্যি রাজদীপকে ছেড়ে চলে যেতে পারবে? দিঘি হোয়াটসঅ্যাপে নির্জনের মেসেজ বক্সটা খুলে চোখ বুজে ভিডিওটা পাঠিয়ে দিল। তারপর আর দ্বিতীয়বার সেখানে তাকালো না। বিছানার মধ্যে গড়াগড়ি করে এটা ওটা নিয়ে ভাবতে ভাবতে সময় চলে গেল। কিন্তু রাজদীপের জন্য অপেক্ষা শেষ হলো না। দিঘি কালকের দিনটা হোস্টেলে উর্মিলার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বাসায় থাকলে বেশি করে রাজদীপকে মনে পড়ে। আর এই লোকটা কোথায় যে গেল খোঁজ তো নিল না, ঠিক আছে, কিন্তু কি অবস্থায় আছে কাউকে তো বলবে। তার প্রিয় বন্ধু আকাশও জানে না রাজ কোথায় গেছে। একদম রাতের দিকে রেশমি ফোন দিয়ে জানালো তার ভাই বাসায় ফিরেছে। কিন্তু দিঘি উল্টো জানালো সে কয়দিন হোস্টেলেই থাকতে চায়।
রাজের প্রতি অনেক অভিমান জমে আছে তার। এখন একদম দেখা করবে না রাজের সাথে। রাজদীপ 3 দিনের মাথায় বাড়িতে এসেছে, কিন্তু বাড়ি এসে যখন শুনল বউ হোস্টেলে চলে গেছে মাথা গরম হয়ে গেল তার। কই ভেবেছিল এসে ফুলটুসির চাঁদ মুখখানা দেখবে, কয়েকদিন দেখেনি তাতেই তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। আর এদিকে মেয়েটা তাকে রেখে হোস্টেলে চলে গেল। রাগ হয় রাজদীপের। রেশমির মাধ্যমে জানতে পারল দিঘির মনে অভিমান জন্মেছে। তাই রাজদীপ বাধ্য হয়ে মেয়েটাকে আনতে বেরিয়ে গেল। রাজের মা বারবার আটকিয়েছিল, বলেছিল এত রাতে করে বের হোস না, কিন্তু রাজদীপ তো রাজদীপই। সে দিঘিকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছিল না। অন্যদিকে হোস্টেলে 11টার পর থেকে বাইরে আসা যাওয়া করা যায় না, কিন্তু রাজদীপকে তো এখনই নিয়ে যেতে হবে। তাই সে বাধ্য হয়ে দারোয়ানের হাতে টাকা গুঁজে দিল। বাইরে দাঁড়িয়ে দিঘিকে বার কয়েক ফোন দিল, কিন্তু তার পিচ্ছি বউ এত দুষ্টু যে ফোনের দিকে তাকিয়ে আছে অথচ ফোনটা রিসিভ করতে পারছে না। সে কি আর জানে রাজদীপ কি কি করতে পারে। রাজদীপ বাধ্য হয়ে ভেতরে প্রবেশ করল। হোস্টেলে সাধারণত এই সময়টায় হোস্টেলের জন্য বরাদ্দকৃত ম্যাডাম ঘোরাঘুরি করে। রাজদীপের মধ্যে একজনের মুখোমুখি পড়ে গেল। ঝামেলা হয়ে গেল তখন। ম্যাডাম প্রথমে রাজদীপকে চিনতে পারেনি, তাই সে বলে উঠল, এই ছেলে তুমি গার্লস হোস্টেলে কি করছো? হ্যাঁ। রাজদীপ আমতা আমতা করে বলল, আমার বউ রাগ করে হোস্টেলে চলে এসেছে, ওকেই নিতে আসলাম। আপনি একটু সাহায্য করুন ম্যাম। রাজদীপের কথায় ম্যাম হতচকিত হয়ে পড়ল। আধো স্বরে শুধালো, তুমি আর তোমার বউ দুজনেই হোস্টেলে প্রবেশ করার সুযোগ কিভাবে পেলে? ম্যাম, আমাকে মনে নেই। আমি রাজদীপ, শহরের নেতা। ম্যাডাম কাশতে লাগলেন। ভয় অসাড় হয়ে বললেন, ও আপনি আপনি আগে বলবেন না? জানলে তো প্রথমে এত কিছু জিজ্ঞেস করতাম না। রাজদীপ কিছু বলার আগেই ম্যাডাম জিজ্ঞেস করল, কে? কোন মেয়ে আপনার বউ? দো দিয়ে কি যেন নাম, তাই না? রাজদীপ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, দিঘি। আচ্ছা হ্যাঁ, ও আমার কাছে আজকের নাম এন্ট্রি করে গিয়েছিল। 2 তলায় আছে, 205 এগিয়ে পাবেন। রাজদীপ ধন্যবাদ বলে দ্রুত পা চালাতে লাগল। 2 তলায় উঠে 205 নম্বর রুমের সামনে দরজায় আস্তে করে নক করল। কিছুক্ষণ পর ম্যাডামকেও আসতে দেখা গেল। ম্যাডাম আরো জোরে দরজা ঠকঠকাতে থাকলেন। একসময় অন্য একজন চোখ কচলাতে কচলাতে দরজা খুলল। ম্যাডাম জিজ্ঞেস করল, দিঘি আছে না? ওকে ডাকো। মেয়েটা দরজায় দাঁড়িয়ে থেকেই পেছনে ঘুরে দিঘিকে ডাক দিল। দিঘি বিছানায় উল্টো হয়ে শুয়ে ফোনের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার নাম শুনতেই লাফ দিয়ে উঠল। স্যান্ডেল পায়ে পরে কোনোমতে দুলতে দুলতে দরজার সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম ঝাড়ি দিয়ে বলল, বরের সাথে রাগ করে হোস্টেলে এসে থাকবে, এটা আবার কেমন কথা? তোমার বর তোমাকে নিতে এসেছে, চুপচাপ চলে যাবে, কারো ঘুম যাতে না ভাঙ্গে। দিঘি হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। ম্যাডাম সরে যেতেই রাজদীপকে চোখের সামনে দেখে দিঘি পড়ে যেতে নিয়েছিল। রাজদীপ দ্রুত এসে দিঘিকে সামলে নিয়ে শক্ত করে ধরল। দিঘি বাসা থেকে বেরোনোর আগে শাড়ি পরেছিল। হোস্টেলে এসে আর খুলেনি। শাড়ি পরেই ঘুরঘুর করছিল সারাক্ষণ। কেন জানি শাড়িতে আজ খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল। কিন্তু হঠাৎ করে যে রাজদীপ আসবে ভাবতেই পারেনি। রেশমির কাছে যখন শুনেছিল রাজদীপ বাড়ি এসেছে তখন থেকে প্রিয় মানুষটিকে দেখার জন্য দিঘির মনে বসবাসকৃত অজস্র পোকারা অনেক সময় ধরে কিলবিল করছিল, মেয়েটাকে অস্থির করে তুলছিল। দিঘি অনেক কষ্টে শান্ত করেছিল তাদের। মন উদাস হয়েছিল তার। কিন্তু হুট করে যে রাজদীপ তার সম্মুখে এসে উপস্থিত হবে কখনোই ভাবতে পারেনি দিঘি। রাজদীপ এসেছে বলে মনটা প্রশান্তিতে ছেয়ে গেছে। রাজদীপের চোখ দুটির দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যে হারিয়ে গেছে দিঘির নিজেরই হুঁশ নেই। হুঁশ ফিরল যখন রাজদীপ তাকে এই অবস্থায় কোলে তুলে নিল। দিঘি অপ্রস্তুত বোধ করল। জোরে সরে বলে উঠল, কি করছো এসব? সবাই দেখছে না। কে দেখবে আর? তাছাড়া দেখলে সমস্যা কি? আমার বউ রাগ করেছে, আমি ওর রাগ ভাঙাচ্ছি। এতে অন্যদের কি সমস্যা? দিঘি রাজদীপের গলা জড়িয়ে ধরে পিছন ফিরে তাকালো। দেখল পেছনের কয়েকটা রুম থেকে মেয়েগুলো উকি দিয়ে দাঁড়িয়ে দুজনকে দেখে যাচ্ছে আর মিটিমিটি হাসছে। দিঘি বিরক্তের সাথে রাজদীপের বুকে কিল মেরে বলল, সবাই দেখছে? কি লজ্জাজনক অবস্থা! তুমি কেন এখানে আসতে গেলে? তুমি বাসায় আসোনি কেন? এত রাগ? দোষ তোমারই। তুমি আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? কিছু বলনি ও কোথায় যাচ্ছ?
আমার কি চিন্তা হয় না? সব সময় যেমন চায় তাই করবে। তোমার বাসায় যে একটা বউ আছে তার কথাও তো চিন্তা করতে হবে নাকি? কিন্তু না মহাশয়, কিছু না বলে আমাকে রেখে চলে গেল। আর আসলো কবে? 3 দিন পর। একটা স্ত্রী আর কত সহ্য করতে পারে? 3 দিন নিজের বরকে না দেখে কিভাবে থাকতে পারে? আমার তো ইচ্ছে করছিল এই হাত দিয়ে তোমাকে দুমড়ে মুচড়ে ফেলি। রাজদীপ গ্রাউন্ড ফ্লোরে এসে থামল। দিঘিকে মাটিতে দাঁড় করিয়ে বলল, তুমি এত কথা বলতে পারো? বাপ রে বাপ, ঘাট হয়েছে আমার। দিঘি চোখ রাঙানি দিয়ে বড় বড় পা ফেলে সামনে হাঁটতে লাগলো। রাজদীপ পিছন থেকে এসে দিঘির খোলা কোমর আঁকড়ে ধরে কাছে টেনে নিল। দিঘি স্তব্ধ হয়ে গেল কিছু সময়। শরীরে শিরশির অনুভূতি হতে শুরু করল। মনে হলো রাজদীপের এই স্পর্শ দিঘির কতদিনের পাওনা। রাজদীপ নিচু হয়ে দিঘির চোখের পাতার কাঁপুনি লক্ষ্য করল। রাতের আকাশে জ্যোৎস্নার আলোয় তিরতির করে কাঁপতে থাকা দিঘির লাল তসতসে ঠোঁট রাজদীপের চোখ এড়াল না। মন তো খুব করে চাইছে ঠোঁটের কাঁপুনি এখনই বন্ধ করতে। কিন্তু রাজদীপ নিজেকে সামলে সরে দাঁড়ালো। গলায় ঝাঁঝ মিশিয়ে বলল, আজকে হঠাৎ শাড়ি কেন পরেছ? মনে রং লেগেছে নাকি? তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই খুশিতে শাড়ি পরে ঘুরছিলাম। সমস্যা? রাজদীপের কথা শুনে দিঘির নরম হয়ে যাওয়া মনে আবারও তেজ জন্মালো। কি তোত্তারাবেকা কথাবার্তা! একটু আগে মনে হলো আমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছিলে, এখন শুনছি অন্য কথা। কোনটা বিশ্বাস করব কিছুই তো বুঝতে পারছি না। বিশ্বাস করতে হবে না। যাও, যেদিক থেকে এসেছো সেদিকেই চলে যাও। লাগবে না তোমাকে। মাই গড! এত রাগ করেছে আমার পিচ্চি বাবুটা। দিঘি দ্রুত সামনের দিকে পা ফেলতে ফেলতে বলল, মাথা খারাপ না করে বাসায় চলো, না হলে ওই ম্যাডাম আমাকে এদিকেই পুঁতে রেখে দিবে। রাজদীপ ফিচেল হাসি হেসে দিঘির পিছু পিছু হাঁটতে লাগলো। দিঘি আশেপাশে তাকিয়ে বলল, গাড়ি কোথায়? গাড়ি? আমি তো রিকশা দিয়ে এসেছিলাম। রাজদীপ বিপরীত পাশে আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই যে ওদিকে দেখো, রিকশাওয়ালা মামা অপেক্ষা করছে। আসো। রাজদীপ দিঘির হাতের কবজি ধরে সামনে নিয়ে গেল। রাস্তার বিপরীত পাশে পৌঁছে দিঘিকে উঠতে সাহায্য করল। রিকশা চলল রাজের বাসার দিকে। রাজ নিজের হাত পেছনে নিয়ে আলতো করে দিঘির কোমর চেপে ধরল। মধ্যরাতের প্রথম ভাগ। রাস্তায় গুটিকতক মানুষ। রাতের পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, আর রয়েছে যানবাহনগুলো হুশ করে ছোটাছুটির আওয়াজ। দিঘি ফিসফিসিয়ে বলল, রিকশার মধ্যে কি শুরু করেছো এসব? হাত সরাও। কি করব? তুমি তো শাড়ি পরে আমার মাথা খারাপ করে দিয়েছো। আচ্ছা তাই। ঠিক আছে, বাসায় গিয়ে খুলে ফেলবো। আর দিঘির কথা শেষ করার আগেই রাজদীপ মেয়েটার মুখ চেপে ধরল। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, ছি ছি, কি বলছো? খুলবে কেন? এভাবেই সুন্দর লাগছে, আমি বেশি কিছু দেখতে চাই না। দিঘি পেঁচার মতো মুখ করে বসে রইল। সে কি বলতে চাইছে আর এই পাগল লোকটা কি বলছে? বাসায় ফিরে মনে হয় মাথায় রোম্যান্সের ভূত চেপেছে। দিঘি মুখে ভেঙচি কেটে অন্যদিকে মনোযোগ দিল। তবে রাজদীপের স্পর্শ আস্তে আস্তে তার শরীরের অস্থিরতা বৃদ্ধি করছে। দিঘির শ্বাস প্রশ্বাস দ্রুত উঠা নামা করছে। অন্য কিছুতে মনোযোগ বসাতে পারছে না মেয়েটা। বেশ খানিকটা সময় সুন্দর মতোই রিকশা চলছিল। ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছিল চারিপাশে। কিন্তু দিঘি স্বস্তি বোধ করতে পারছে না, কারণটা খুব সহজ। এই পাশে বসে থাকা ছেলেটা অনেকক্ষণ ধরে খুব জ্বালাতন করে যাচ্ছে দিঘিকে। মাঝে মধ্যে খোঁচাখুচি করছে, তো মাঝে মধ্যে কানে হুটহাট ফু দিচ্ছে। এই যেমন এখন দিঘির মাথায় বেঁধে রাখা চুলের ক্লিপ খুলে ফেলল রাজদীপ। পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো সাথে সাথেই ঝুপ করে আছড়িয়ে পড়ল পিঠে। রাজদীপ কাছে এসে সেই চুলে নিজের নাক ডুবিয়ে দিল। রিকশায় বসে থাকাতে দিঘি ছেলেটাকে বাধা দিতে পারছে না। না হলে কি যে করত সেটা রাজদীপকে সোজা দেখিয়ে দিত দিঘি। হঠাৎ ব্যাটারি চালিত রিকশা থেমে গেল। রাজদীপ দ্রুত পেছনে থেকে হাত সরিয়ে বলল, কি হলো মামা? মনে হয় ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, এখন এটা ঠিক করাবেন কিভাবে? কারখানায় নিয়া যাইতে হইব। আপনারা কষ্ট কইরা অন্য একটা রিকশা নিয়া নেন। রাজদীপ আচ্ছা বলে নেমে ভাড়া মিটিয়ে দিল। এদিকে দিঘি নেমেই সোজা হাঁটা ধরেছে। রাজদীপ তাকে থামতে বলল। কিন্তু দিঘি থামল না। নিজের মন মতো হেঁটেই যাচ্ছে। রাজদীপের কিছু পথ ছুটে দিঘির পাশে এসে দাঁড়ালো। কিন্তু দিঘি রাজদীপকে কোনো সুযোগ না দিয়ে জোরে জোরে হেঁটে যাচ্ছে। রাজও বাধ্য হয়ে দিঘির পেছনে পেছনে হাঁটতে থাকলো।
হুট করে একটা গান মনে পড়তেই ধরা গলায় গান ধরল সে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, দিঘি হতবাক হয়ে থেমে দাঁড়ালো। উল্টো ঘুরে ভ্রু কুঞ্চিত করে রাজদ্বীপের দিকে তাকালো। রাজদ্বীপ দিঘির বরাবর দাঁড়িয়ে আবারও গাইল। মুখেতে গালি, মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো, লাগে ভালো। মুখেতে গালি, মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালাগালি করো, লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। দিঘি নিজেকে সামলাতে না পেরে ফিক করে হেসে ফেলল। দিঘির হাসি দেখে রাজের বুক জুড়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল। রাজদীপ দিঘির নাক টেনে বলল, যাক রাগ কমেছে আমার পিচ্ছি বউয়ের। দিঘি মাথা দুলিয়ে বলল, যা গান গাইলে রাগ কমবে না আবার। রাজদীপ মুচকি হেসে দিঘির হাত আঁকড়ে ধরে সোজা হাঁটতে লাগলো। বেশ কিছু সময় পরে তারা বাসায় এসে পৌঁছালো। বাসায় এসে আবার রাজের মায়ের কাছে দিঘি, রাজদীপ দুজনেই বেশ বকুনি খেল। দিঘি গাল ফুলিয়ে রুমে এসে বসল। রাজদীপ দাঁড়িয়ে থেকে দিঘিকে জড়িয়ে ধরে বলল, থাক মন খারাপ করে না, মায়ের চিন্তা হচ্ছিল তাই বকেছে। আও, কিন্তু আমার জন্য তুমি খেতে পারোনি, এটা শুনে খারাপ লাগছে। তো কি হয়েছে, এখন খাবো, যাও নিয়ে আসো খাবার, রুমেই খাবে। হুমুম, তুমি খাইয়ে দাও, তাহলে সব বকুনি হজম হয়ে যাবে। দিঘি হেসে মাথা নাড়িয়ে ছুটে চলে গেল। রাজদীপ মিষ্টি হাসল। আজ দিঘিকে কেমন বউ বউ লাগছে। মেয়েটার ব্যবহারে ও পরিবর্তন এসেছে। মনে হচ্ছে আগের ফুলটুসিকে ফিরে পেয়েছে সে। দিঘির ফোনটা পাশের টেবিলে রাখা ছিল। হঠাৎ টুং ঠাং শব্দে রাজদীপের দৃষ্টি সেদিকটাই চলে গেল। এক দুইবার নয় কয়েকবার আওয়াজ হলো তাই রাজদীপ নিজেকে থামাতে পারল না। ফোনটা হাতে নিয়ে উপরে আসা মেসেজগুলো দেখতে লাগলো। নির্জন মেসেজ পাঠিয়েছে। মেসেজগুলো পড়ে রাজদীপের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। তখনই দিঘির আওয়াজ পেলে ফোনটা যেদিকে ছিল সেদিকেই তাড়াতাড়ি করে রেখে দিল সে। দিঘি খাবার নিয়ে হাসতে হাসতে আসলো। রাজদীপকে খুব আয়েশ করে খাইয়ে দিতে লাগলো। রাজদীপও উপরে উপরে হাসলো কিন্তু ভেতরে বুকটা প্রচণ্ডভাবে জ্বালাতন করে যাচ্ছে। সে জানতো একদিন এমনটা হবে কিন্তু এত তাড়াতাড়ি কেন। খাওয়া দাওয়া শেষ হলে বাসন ধুয়ে দিঘি রুমে ফিরল। দেখল রাজদীপ পোশাক পরিবর্তন করে শুয়ে পড়েছে। দিঘি ভ্রু কুঁচকে বলল, আমার কথা এখনো শেষ হয়নি। রাজদীপ শুয়ে থেকেই বলল, কি কথা ফুলটুসি, কোথায় ছিলে তুমি? ওহ, বলছি, জেজু আমার বিশ্বস্ত পার্টনার, ওর মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। আগেও অসুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে অতিরিক্ত অসুস্থ হয়ে যাওয়ায় ও আমাকে ফোন করে। ওর মাকে এখানের হাসপাতালে ভর্তি করিয়েছিল কিন্তু তেমন কাজ হচ্ছিল না। আমি ওকে ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেই। আমার একটা পরিচিত ডাক্তার আছে, উনার কাছে নিয়ে জেজুর মাকে ভর্তি করাই। আর জেজু গ্রামের বাড়িতে থাকে। ওখানে আবার কিছু মালামালের ঝামেলা হয়েছিল, সেগুলো ঠিক করতে হয় আমাকে, যা করতে অনেকটা সময় লেগে যায়। তারপর আরেক ঝামেলা হয় মালামাল ডেলিভারির ক্ষেত্রে, ড্রাইভার জায়গাটি ঠিক চেনে না, তাই ড্রাইভারের সাথে আমাকেও যেতে হয়। নর্মালি রাঙামাটিতে ডেলিভারি দিতে গিয়েছিলাম আমরা। ওইদিকে আমি আর্মি ট্রেনিংয়ে ছিলাম 1 বছর, তাই আমার কাছে জায়গাটা সম্পূর্ণ পরিচিত। তো এই ছিল সম্পূর্ণ কাহিনী। আজ ফিরলাম রাঙামাটি থেকে। সেখানকার পরিচিত কয়েকজনের সাথে দেখা হয়ে যাওয়ায় আসতে সময়টা বেশি লেগেছে। তো আমাকে বা বাসায় এসব জানিয়ে যাবে না। আমি কত টেনশনে ছিলাম তুমি কিভাবে বুঝবে? আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, পাগলি। ওদের একটারও চার্জার দিয়ে আমার ফোন চার্জ করা যাচ্ছিল না। আমি নিজেই তো পাগল হয়ে গিয়েছিলাম, তোমাকে ফোন করতে পারছিলাম না। আমার অবস্থাই বা কি খারাপ ছিল তুমি জানো। তার মধ্যে বাসায় এসে শুনি বউ বাড়ি নেই। মেজাজ খারাপ হয় না বলো? কিন্তু চার্জ করা যাচ্ছিল না, এটা কোন কথা হলো? একটা চার্জার কিনে নিতে। রাজদীপ নিজের ফোনটা চার্জার থেকে মুক্ত করে দিঘির সামনে ধরে বলল, দেখো মাত্র 15% চার্জ হলো। আর যেদিকে গিয়েছি ওখানের আশেপাশে এসব কোনো দোকান নেই, থাকলে তো কিনেই নিতাম। দিঘি তাও মুখ গোমরা করে রাখল। রাজদীপ শোয়া থেকে উঠে দিঘিকে বিছানায় বসালো। নিজের বদলে ফেলা প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে হাতের মুঠোয় নিয়ে ফিরে এলো দিঘির কাছে।
দিঘির পায়ের কাছে বসে আলতো হাতে নুপুর জোড়া দুই পায়ে পরিয়ে দিল। দিঘি নিচু হয়ে ঝুঁকে বিষয়টা লক্ষ্য করল। একরাশ মুগ্ধতায় মেয়েটার মন প্রাণ উৎফুল্ল হয়ে উঠল। রাজদীপ মুখ তুলে বলল, রাঙামাটিতে একটা মেলায় পছন্দ হয়েছে, না কিনে থাকতে পারছিলাম না। কিছু চুড়িও আছে, কাল পরিয়ে দেব। এখন পরে ঘুমালে ভেঙে যাবে। দিঘি মাথা দুলিয়ে বলল, ঠিক আছে। আজকের রাতটা খুব দীর্ঘ দুজনের জন্য। দুজনের কেউই ঘুমাতে পারছে না। রাজদীপ পূর্বের মতো দিঘিকে জড়িয়ে ধরে রেখেছে। একটু পর পর কিছু মনে করে আলতো ভাবে মাথায় ঠোঁটের পরশ দিয়ে যাচ্ছে। দিঘি মুখ তুলে রাজদীপের দিকে ঠিকমতো খেয়াল করল। 3 দিনেই বড় ছেলেটার মুখে, চুলে, অলিতে গলিতে কত পরিবর্তন হয়েছে। রাজদীপের চুলগুলো আগের তুলনায় বড় হয়েছে। ছেলেটা নিজের খেয়াল একদম রাখে না। এত ব্যস্ত মানুষ কেন? দিঘি রাজদীপের চুলে নিজের হাত লেপ্টে অগোছালো করে দিল। তারপর অতি বিস্ময়ের সাথে রাজকে দেখতে লাগলো। চোখ পিটপিট করে ভাবল, অগোছালো চুলে তার প্রিয় মানুষটিকে এত সুন্দর লাগছে কিভাবে। খুব বলতে ইচ্ছে করছে, রাজদীপ, তুমি আমার চোখে দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ। রাজদীপ দিঘির ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দেখে হেসে ফেলল। চোখের পাতায় চুমু খেল। বেশ কিছু সময় পর দিঘি একটু উঁচুতে উঠে রাজদীপের অধরে আলতো করে অধর ছোঁয়াল। এই পর্যায়ে দিঘির সম্মতি পেয়ে রাজদীপ আজ আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, চুম্বন গভীর থেকে গভীরতর করল। সময়কে বইতে দিল মনমতো। প্রশ্রয় দিল নিজের ইচ্ছেকে। রাজদীপ আর দিঘির সংসারকালীন সময় 1 মাস ধরে ভালোই চলছিল। দিঘি নিজের বাসা থেকে ফেরার 2 দিন পরে তার বাবা মনিকে মেয়ের দেখভালের জন্য নুরিগঞ্জ পাঠিয়ে দেয়। এখন রাজদীপের পরিবারের আরেক সদস্য বেড়েছে, সেটা হলো মনি। মনি এখানকার স্কুলে যায়, পড়াশোনা করে, দিঘিকে সাহায্য করে, রাতে এসে রেশমির সাথে ঘুমায়। আকাশ আর রাজদীপের সম্পর্কটাও ঠিক হয়ে গেছে। রাজদীপ দুজনকে মেনে নিয়েছে। বলেছে রেশমির পড়াশোনা একটু আগালে দুজনের বিয়ে দেবে। এভাবেই সুখের সময় চলে যাচ্ছিল আর দুঃখের সময় তত দ্রুতই এগিয়ে আসছিল। এক বৃহস্পতিবার দিঘি আবারও বাবাকে দেখতে নিজের বাসায় ফিরছিল। রাজদীপ তাকে ট্রেনে তুলে দিল। দিঘি রাজদীপকেও সাথে আসতে বলল। কিন্তু রাজদীপ জানায় তার কিছু কাজ রয়েছে। তাই কিছু করার নেই, একাই যেতে হবে। দিঘিও বেশি চিন্তা ভাবনা না করে ট্রেনে উঠে যায়। হাত নাড়িয়ে রাজদীপকে অনেকক্ষণ ধরে বিদায় জানায়। বিদায় দেওয়ার সময় হঠাৎ দিঘির আর বাসায় ফিরতে ইচ্ছে করছিল না। ইচ্ছে করছিল রাজদীপের সাথে আরো কিছু সময় কাটাক। হুট করে কেন জানি মনটা প্রচণ্ড পরিমাণে ভার হয়ে আসছিল। কিন্তু বিপরীত সিদ্ধান্ত নেওয়ার আগেই ট্রেন ছেড়ে দেয় আর দিঘি নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেয়। এই ছিল তাদের দুজনের শেষ দেখা। রাজদীপ সেদিন রেলওয়ে স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। মনে মনে কষ্ট নিয়ে কত ট্রেনের থেমে যাওয়া, ফিরে যাওয়া দেখল। তারপর বিকেল হলে বাসায় এসে ব্যাগ গুছিয়ে একটা কাজে যাওয়ার কথা বলে কোথায় যেন চলে গেল। মাসের পর মাস কেটে গেল, রাজদীপ ফিরে আসলো না। দিঘি কেঁদে কেটে কুল পাচ্ছে না। দিনের পর দিন রাজদীপের জন্য অপেক্ষা করে বসে থাকে মেয়েটা। মনিও দিঘিকে সামলাতে হিমশিম খাচ্ছে। আকাশ রাজদীপকে পাগলের মতো খুঁজেছে। যেদিকে যেদিকে রাজদীপ যেতে পারে সকল স্থানেই মোটামুটি দেখে এসেছে সে। কিন্তু কোথাও পাওয়া গেল না। বাসায় ভয়ঙ্কর দুর্ভোগ চলছে। রাজদীপের পরিবর্তে আকাশ এখন সব সামলাচ্ছে। না হলে পরিস্থিতি খারাপের দিকে চলে যাবে। সোহান মল্লিক মেয়েকে বাসায় চলে আসতে বলে, কিন্তু দিঘির মন রাজদীপে নিবন্ধ। কিছুতেই শান্ত করা যাচ্ছে না তাকে। তার মনে হচ্ছে হুট করে একদিন রাজদীপ বাসায় ফিরলে দিঘি তার দেখা পাবে না। তখন জীবনের সবচেয়ে বড় আফসোস হবে। সেদিন শেষ বিদায় দিয়েছিল রাজদীপকে। কিন্তু একটা সিদ্ধান্তে অটল না থাকতে পারায় আর বাসায় ফিরে যাওয়ায় নিজেকে খুব দোষারোপ করেছে দিঘি। তাই তাকে ছাড়াই বাবাকে বিদেশে গিয়ে চিকিৎসা করার কথা বলে দেয়। কিন্তু সোহান মল্লিক নাছোড়বান্দা, যা ঠিক করে রেখেছেন তাই করবেন, মেয়েকে ছাড়া বাইরে একদম যাবেন না। রাজদীপের সাথে সম্পর্ক ছিন্ন করাতে চান তিনি। তাই বাধ্য হয়ে শহরের নামকরা হসপিটালেই সার্জারি করান আর একই সাথে রাজদীপকে খোঁজার ব্যবস্থা করেন। গাছকে শিকড় থেকে উগড়ে ফেললে এত অপেক্ষা করাতে হবে না মেয়েটাকে। তিনি সেটাই করতে চান। কিন্তু রাজদীপ নিজের ইচ্ছেও হারিয়েছে, তাকে খোঁজা কি এতটা সহজ হবে? সময় প্রবাহিত হয়ে যাচ্ছে। গ্রীষ্ম শেষে বর্ষা আসলো।
দিঘির মনের তিক্ততা সমানুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকলো। হঠাৎ একদিন কি একটা মনে করে দিঘি ছোট খুপরির মতো দরজাটি দিয়ে গুপ্ত ঘরটিতে প্রবেশ করলো। ঘরটিতে আগের মতো আওয়াজ রয়ে গেছে। দিঘি বুঝতে পারে না কেন এরকমটা হচ্ছে। তবে ভালো দিক হচ্ছে এসব আওয়াজ দিঘির কোনো ক্ষতি করতে পারে না। সবুজ রঙের লাইট জ্বালিয়ে সবকিছু ঠিকঠাক মতো পর্যবেক্ষণ করতে লাগলো দিঘি। দেখতে চাইল কোনো কিছু বদলে গেছে কিনা, আর রাজদ্বীপের পরে এই ঘরটিতে এসেছিল কিনা। পুরো ঘরটিতে ঘুরতে ঘুরতে চেয়ারের কাছে এসে থমকে গেল দিঘি। চেয়ারটিতে ছোট একটা ডায়েরি রাখা, আর সাথে একটা আলগা কাগজ। দিঘি দুটোই হাতে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসলো। দ্রুত ডায়েরিটা খুলতেই দিঘি বুকে ব্যথা অনুভব করলো। ডায়েরিতে রাজদ্বীপের লেখা রয়েছে। প্রথম পাতায় লেখা, মিসেস রাজদ্বীপ, এই ডায়েরিতে যা যা লেখা হয়েছে সবকিছু তোমাকে উদ্দেশ্য করে। তুমি কি শুনবে আমার কথা? আমি জানি তুমি শুনবে। তোমাকে শুনতে হবে, ফুলটুসি। দিঘির মনে হতে লাগলো রাজদ্বীপ তার কানের কাছে এসে এসব বলে গেল। দিঘি বুকে হাত দিয়ে কেঁদে ফেলল। এত খারাপ লাগছে কাউকে বলে বোঝাতে পারছে না। লোকটা এভাবে না বলে কিভাবে চলে যেতে পারল। সে কি জানে না দিঘি কতটা কষ্ট পেতে পারে। নিজেকে কিছুটা শান্ত করে দিঘি পরের পাতা উল্টালো। তার জন্য রাজদ্বীপ কি লেখে রেখে গেছে জানতে হবে। খুঁজে বের করতে হবে রাজদ্বীপকে। পরের পাতায় রাজদ্বীপ লিখেছে, আমি জানি তুমি প্রথমেই ডায়েরিটা খুঁজে পাবে। কিন্তু যেদিন পাবে সেদিন হয়তো আমি তোমার কাছে থাকবো না। তুমি কি কষ্ট পাবে? কষ্ট পেও না। আমি তো মানুষ ভালো না। দিঘি, তুমি তো জানো ভালো মানুষকে ভালো মানুষের সাথে মিশতে হয়। তুমি ভুল করে ফেলেছ। খারাপ মানুষের জীবনে পা ফেলেছ। সরি, ফুলটুসি। পা তো আমিই ফেলেছিলাম। কেন যে এমনটা হলো? তাছাড়া তোমার সাথে থাকলে অভ্যাস খারাপ হয়ে যেত। এমনিতেই মরে যাচ্ছি, আরো বেশি দিন কাটালে মরে ভূত হয়ে তোমার আশেপাশে ঘুরতাম, তখন কি ভালো লাগতো বলো। দিঘি অতি কষ্টের মধ্যেও হেসে ফেলল। রাজদ্বীপের লেখাগুলোয় আঙ্গুল বোলাতে লাগলো। পরের পাতা, তোমার ছোট ছোট চোখ করে আক্রমণ। আমার হৃদয়ে মেঘ ডাকে, অগোচরে বাঁকে শাকে। আবেগের ঢেউ ওঠে, স্মৃতির ভেলা ভাসে। ধুকপুক করে বুক, থাকুক না বেটা। না হয় সবুর করুক। আচ্ছা ফুলটুসি, তুমি কি জানো তোমায় যখন প্রথম দেখেছিলাম, তোমার সেই চোখ দুটো আমাকে আটকে ফেলেছিল। রীতিমতো তোমার চোখ আক্রমণ করেছিল আমাকে। কিভাবে পারলে তুমি? কি জাদু করেছিলে বলো তো? আমার অজস্র হার্টবিটের কারণ তুমি। তোমার মোমো আগেই তোমার ছবি পাঠিয়েছিল। গুপ্ত ঘরে নিশ্চয়ই দেখেছো ছবিটা। এই ছবিটা আমি তোমাকে স্বীকার করতে যাওয়ার দিন প্রথম দেখেছিলাম। প্রথম ছবিটার সাথে তোমাকে মিলাতে প্রচণ্ড হিমশিম খেয়েছিলাম। তুমি জানো, একটা শক্ত কাগজের ফিল্টার করা ছবি থেকে তোমাকে বাস্তবে খুব সুন্দর লাগে। সরাসরি তো বলতে পারিনি। কত কিছু বলার আছে, তার কিছু অংশ লিখে যাচ্ছি। তোমাকে যতবার দেখি আমি বিমোহিত হই। সব সময় ভাবি কি ভালো কাজ করে জানি তোমাকে এত কাছে পেয়েছিলাম। সময়সীমা খুবই স্বল্প, তাও তো পেয়েছিলাম, তাই না বল? আর দেখো তো আমার কি কপাল। এই সুন্দরী মেয়েটাকে আমি আর জীবনে কাছে পাবো না। ভাবতেই বুকটা বারবার হু হু করে ওঠে। এখনো বুকটা প্রচণ্ড ব্যথা করছে। পারছি না নিজেকে আটকাতে। পরের পাতা, তোমার হাসির ঝিলিক করা গলার স্বর কানে বাজে শতবার। তুমি ছাড়া জীবনটা এক বিরান মরুপর। তোমার আধভাঙা চুলের বাঁধন অতি রোমাঞ্চকর। ওই ঘন কালো চুলে হারাই আমি বারংবার। চট্টগ্রামের কথা তোমার মনে আছে, ফুলটুসি? তখন আমরা ট্রেকিংয়ে যাব প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় তুমি রাস্তায় দাঁড়িয়েছিলে। কড়া রোদ তোমার মুখে পড়ে বিরক্ত করছিল খুব। তুমি এক হাত নিজের মাথার উপর নিয়ে ঢাকার চেষ্টা করছিলে। প্রচণ্ড রৌদ্রে তোমার ললাট, গলার মধ্যভাগ ঘামে ভিজে গিয়েছিল। তোমার তখন ঘাড়ের নিচ পর্যন্ত চুল ছিল। কত কিউট দেখতে ছিলে তুমি। ক্রিম রঙের জবা ফুল দেখেছো কখনো? একদম সেরকম দেখতে ছিলে তুমি। আমি অজান্তেই পকেটে থাকা রাবার ব্যান্ড দিয়ে তোমার চুল বেঁধে দিয়েছিলাম সেদিন। কেন করেছিলাম এমনটা? আমি নিজেও তো বলতে পারছি না। পরে অনেক ভেবেছি, বিষয়টা নিয়ে মাথায় কিছু প্রবেশ করেনি। কিন্তু এখন বুঝতে পারছি তোমার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিলাম। দিঘি থামল খানিকটা। চোখ বন্ধ করে ফেলল। চোখে ভাসছে সেদিনের প্রতিচ্ছবি। সে যতই পড়ছে ইমোশনাল হয়ে যাচ্ছে। রাজদীপ এত কিছু কিভাবে মনে রাখল?
এত এত কথা মনে করে দিঘি প্রচণ্ডভাবে অনুতপ্ত বোধ করছে। মনে হচ্ছে রাজদীপকে সে ভুল ভেবেছিল। পরের পাতা। তোমার ছোঁয়ায় মিশে যায় এক মায়াবী আলো। তোমার দিকে তাকালে সবকিছু লাগে ভালো। তোমার চুলের সুবাসে মনের ভেতর ঝড় ওঠে। তোমার মাঝেই হারিয়ে যেতে মন চায় প্রতিপদে। আমাদের প্রথম চুম্বনের কথা মনে আছে, ফুলটুসি? সেই দিনটা আমার জন্য বিশেষ দিন ছিল। একদিক দিয়ে কিছুদিন পর কাছে আসার অনুভূতি আমায় ঘিরে ধরেছিল, অন্যদিকে ভাবছিলাম আর জানি না কতদিন আছে তোমার সাথে। তোমার শীতল স্পর্শে বারবার হারাতে চাই, তোমার নখের আঁচড়ও আমার কাছে ভালোবাসা প্রতিপন্ন হয়। এসব কথাকে মিথ্যে ভেবো না প্লিজ। রাজদীপ সত্যিই তোমাকে ভালোবাসে। তোমার তাকানোকে ভালোবাসে, তোমার চুলের মাঝে ডুবে থাকতে ভালোবাসে, তোমাকে বুকে জড়িয়ে ছোট শিশুর মতো রাখতে ভালোবাসে। আমাদেরও বিয়ে হবে আমি কখনো ভাবিনি জানো। সত্যি তুমি যদি জোরাজুরি না করতে, আর শ্বশুর মশাই যদি বাধ্য না করতো আমাদের কখনোই বিয়ে হতো না। বিয়ে দুটো মানুষ আর দুটো পরিবারের পবিত্র বন্ধন। অথচ তোমার পরিবারের সাথে আমার সম্পর্ক শত্রুতার। তাহলে পবিত্র কিভাবে হলো বলতো? তবে তোমার ভালোবাসা আমায় খুব পবিত্র করে দিয়েছে জানো। এজন্যই তো আমাদের বিয়েটা সমাজে পবিত্রতা এনেছে, আমার মনে সুখ এনেছে। বিয়ের মাধ্যমেই তোমাকে কাছে পাওয়ার সুযোগ পেলাম। না হলে কি আর পারতাম এভাবে ঘন্টার পর ঘন্টা বুকে জড়িয়ে ঘুমাতে? ঘুম থেকে উঠতেই তোমাকে কাছে দেখতে পেতাম কি? তাই তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এজন্য বিয়ের ক্ষেত্রে জোরাজুরি করেছো বলে। না হলে রাজদীপ নিজের এত এত অপকর্মের কথা জেনেও তোমার মতো স্নিগ্ধ একটা মেয়ের সাথে জীবন বাঁধতে পারতো না। সাহস হতো না তো। পরের পাতা। আমি কত তিক্ততার মাঝে ছিলাম বলে তোমার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। তুমি বুঝতে পারছো, ফুলটুসি? তুমি তো জানো আমি অনেক খারাপ কাজ করেছি। বলেছিলে খারাপ কাজের শাস্তি আমাকে তুমি দিবে। অবশ্যই দাও। আমি তোমার শাস্তি গ্রহণ করছি। এছাড়া এই জীবনে আর কিছু করা নেই। তোমার থেকে দূরে গিয়ে বেঁচে থেকেও লাভ নেই। ফ্যামিলি, পরিবার কত সুন্দর একটা শব্দ তাই না? আমিও চেয়েছিলাম পরিবারের সবার মাঝে সুন্দরভাবে আমার জীবন কাটাতে, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো সেটা চায়নি। এজন্যই তো আমার হাতে এত অপকর্ম করালো বলো। যদিও উনার কোনো দোষ নেই। না, আমি ফ্যামিলির কোনো দোষ দিচ্ছি। দোষ রয়েছে আমার মধ্যে। বলেছিলাম একসাথে 10 বছর কাটাবো, তোমার মতো ছোট্ট একটা দিঘিকে নদী বানাবো। কিন্তু দেখো আমার ভাগ্য, তোমার সাথে 10 মাস কাটানোর সৌভাগ্য হলো না। শেষ কিছু কথা বলবো। তুমি দয়া করে আমাদের স্মৃতিগুলো ভুলে যেতে পারবে? আমি তোমাকে ভালোবাসি এটা ভুলে যেতে পারবে? আমি বলছি তুমি সব ভুলে যাও। তোমার বাবার বাড়ি গিয়ে সব নতুন থেকে শুরু করো। কিন্তু ফিরে যাওয়ার আগে একবার গুপ্ত ঘরে যেতে পারবে, ফুলটুসি? গুপ্ত ঘরের মেঝেতে কতগুলো ফাইল পড়ে থাকতে দেখবে। সেগুলোতে আমার অতিরিক্ত অপকর্মের সব লিস্ট দেওয়া আছে। সেগুলো তুমি ঢাকা শহরের পুলিশদের কাছে নিয়ে যেতে পারো, এভাবে আমাকে শাস্তি দেওয়া হবে। তোমার প্রতিজ্ঞাও পূরণ হবে। তবে আকাশকে এসবের মধ্যে আনবে না। ও আমার ভাইয়ের মতো। আমি চাই না আমার জন্য ছেলেটার কোনো ক্ষতি হোক। আমি তোমাকে যেমন ভালোবাসি, আকাশকেও ভাই হিসেবে খুব ভালোবাসি। ছেলেটাকে অনেক কিছু সামলাতে হচ্ছে। এক্সট্রা প্যারা দিও না ওকে। ডায়েরির সাথে একটা কাগজ পেয়েছো নিশ্চয়ই। ওইটা আকাশের জন্য লেখা। ওকে এসব কিছু বলো না। ভেঙ্গে পড়বে আমার বন্ধু। শুধু চিঠিটা দিও। পারবে না? দিঘি পেজ উল্টে আসলো শেষ পাতায়। এই পর্যায়ে চোখ দিয়ে অঝরে ধারায় অশ্রু ঝরছে দিঘির। দিঘি পড়তে লাগলো। সবশেষে বলতে চাই, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। যদি বেঁচেও থাকি আর কখনো যাতে আমাদের দেখা না হয়। আমি চাই তুমি খুব ভালো থাকো, আমার পিচ্চি বউ। বলো ভালো থাকতে পারবে না? দিঘি সম্পূর্ণটা পড়ে শ্বাস নিতে পারছে না। আর কান্না তা তো থামছেই না। রাজদীপ কি তাকে ভুল বুঝল? কিন্তু দিঘি নিজেও চেয়েছিল রাজদীপের শাস্তি দিতে। সব কেমন গুলিয়ে যাচ্ছে, ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছে না কেন? নির্জনের সেদিনের মেসেজ দিঘি পরদিন সকালে উঠে দেখেছিল। তখন অফিসারকে বলেছিল, রাজদীপের বিরুদ্ধে কোনোরকম অ্যাকশন না নিতে। পরে তাকে এই বিষয়ে জানিয়ে দিবে। নির্জন ওকেনো যেন দিঘির কথা মেনে নিয়েছিল। ডায়েরিটা বুকের মধ্যে জড়িয়ে দিঘি কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ল খেয়াল নেই তার। সকালে উঠে বসার ঘরে গেল। দেখল রাজের মা দুশ্চিন্তায় কিছু খেতে পারছেন না।
দিঘি কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। সবাইকে কি বলে দিবে রাজদীপ তার জন্য দূরে চলে গেছে। তাহলে তো এই বাড়িতে এক মুহূর্ত জায়গা হবে না দিঘির। সে শ্বশুরের রুমে উকি দিল। দেখল রাজের বাবাও কেমন নিস্তেজ হয়ে পড়ে আছেন বিছানায়। দিঘিকে দেখে বললেন, দীপের কোনো খবর পাওয়া গেছে বৌমা? দিঘি দুদিকে মাথা নাড়িয়ে না জানালো। রাজের বাবা বিড়বিড় করে বললেন, কই যে গেল ছেলেটা? বুড়ো বয়সে আমাকে মেরে ছাড়বে। নিজেকে অসহায় মনে হলো দিঘির। মনে হচ্ছে সবকিছুর পেছনে সে নিজে দায়ী। আরও এক দফা কেঁদে ফেলল। এত কান্নাকাটি জীবনে কারোর জন্য করেছে কিনা দিঘি বলতে পারছে না। বাবার ছায়ায় বড় হয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে শুধু মায়ের ভালোবাসা ছাড়া। কিন্তু আজ যখন অন্য মানুষকে ভালোবাসতে শিখল, এত বড় একটা ধাক্কা খেল। এই ধাক্কা সামলাতে সারা জীবন কান্না করেই কাটাতে হবে ভাবল সে। দিঘি কোনোরকম ফ্রেশ হয়ে আসলো। আকাশের সাথে দেখা করতে ওদের বাসায় চলে গেল। রাজদীপকে পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করে তার জন্য লেখা চিঠিটা হাতে গুজে দিল। কিছু বলতে গিয়েও দিঘির চোখমুখ লাল হয়ে যাচ্ছে। যথেষ্ট সামলে সে বলল, হঠাৎ খুঁজে পেলাম। রাজদীপ লিখে রেখে গেছে। আকাশ প্রথমে প্রচণ্ড বিস্ময় প্রকাশ করল। কাগজটা কাপা কাপা হাতে নিয়ে খুলে দেখল এতে রাজদীপের হাতের লেখা রয়েছে। সে লিখেছে, প্রিয় বন্ধু, আমি নেই বলে পথভ্রষ্ট হোস না। আমি সব সময় তোর সাথে ছিলাম, আছি, থাকবো। এতদিন আমরা দুজনে মিলে সব করেছি। এবার তুই নিজের মতো গুছিয়ে নে। আমি জানি তোর মাথায় অনেক বুদ্ধি। তুই পারবি। দরকার পড়লে জেজুকেও নিয়ে নে। ছেলেটা আমার জন্য অনেক সহ্য করেছে কিনা। জানিস, আমি হয়তো কিছু বছরের সৌভাগ্য নিয়ে জন্মেছিলাম। এজন্যই তো তোদের মতো এত সুন্দর একটা পরিবারকে সাথে পেয়েছি। তুই, জেজু, আমাদের একটা দল, সাথে আমার ছোট পরিবার, দিঘি, আমার শহর। সবাইকে অনেক ভালোবাসি রে। খুব কষ্ট লাগছে। বুকে জ্বালাতন হচ্ছে। তুই তো জানিস আমার অবস্থা। কেউ না বুঝলেও তুই অন্তত বুঝতে পারিস আমার মনকে। তুই তো আমার ভাই। এই পর্যায়ে আকাশের চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। সে নাক মুছে আবারও পড়তে লাগলো। আমার জন্য বিয়ে থামিয়ে রাখিস না, ভাই। মনে আছে আমি একবার বলেছিলাম, তোর পছন্দ পৃথিবীর যে কোন প্রান্তে হলে সেখান থেকেই মেয়ে তুলে নিয়ে আসবো। সেটা তো হলো না। তোর পছন্দ আমার বোনকে, একদম পাশের বাসার মেয়ে। হা হা। যাক, ভালোই হলো, কষ্ট করতে হলো না। আমার পক্ষ থেকে রেশমির সাথে বিয়ে করার ফুল পারমিশন আছে। মেয়েটার বয়স হয়ে যাচ্ছে। এমনিতেই অসুস্থতার জন্য কত বছর গ্যাপ গেছে। সত্যি সত্যি ভালোবেসে থাকলে বিয়ে করে ফেল। না হলে তোর বন্ধু রাগ করবে। মা বাবাকে একটু দেখে রাখিস। জানি এই কথাটা দিঘিকেও বলতে পারতাম, কিন্তু যেখানে আমি নেই সেখানে ও থেকে কি করবে। ওকে মুক্তি দিলাম। ভালো থাকিস, বন্ধু। আর সরি রে, একসাথে করা প্রমিস রাখতে পারিনি। আমরা বলেছিলাম যা করব একসাথে সব করব। কিন্তু তা হলো না। তুই সুখে থাকলেই আমারও সুখে থাকা হয়ে যায়। যা অপকর্ম করেছি পরপারে গিয়েও দেখা হবে না হয়তো। তাই আগে থেকেই বিদায় জানালাম। তোর একমাত্র বন্ধু, রাজদীপ। আকাশ লাল চোখ নিয়ে দিঘির দিকে তাকিয়ে বলল, এটা রাজদীপ দিয়েছিল। দিঘি মাথা নাড়ল। বলল, দেয়নি, আমি খুঁজে পেয়েছি। শালা, আমাকে রেখে চলে গেল। দিঘিও অশ্রুসিক্ত চোখে বলল, এখন কি করব, ভাইয়া? ওকে কিভাবে খুঁজে পাবো? আমি কিছু বুঝতে পারছি না। কই গেল যে পাগলটা? আকাশের ফোন বাজল। ফোন উঠিয়ে যা শুনল আকাশ তাতেই স্তব্ধ হয়ে পড়ল। প্রায় 5 মিনিট যাবৎ ফোন হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকল সে। দিঘি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এমন কেন করছো? আকাশের হাত থেকে ফোন পড়ে গেল। সে ঢোক গিলে বলল, রেশমির বাকি 3 ধর্ষকদের মৃতদেহ পাওয়া গেছে। সাথে পুলিশদের রাজের ওপর সন্দেহ হচ্ছে। কেন? রাজ করেছে কি এসব? ওর ওপরে সন্দেহ কেন হচ্ছে? দিঘির শরীর উত্তেজনায় কাঁপছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। আকাশ বলল, রাজদীপ রেড স্পটে একটা ক্যামেরা রেখে গেছে যেখানে ভিডিও চিত্র লাইভ ধারণ করা হয়েছে। ভিডিওটিতে ছেলেগুলো যাদেরকে রেইপ করেছিল, আর যারা যারা মিলে করেছিল সবার নাম বলে স্বীকার করেছে। আর কিভাবে কিভাবে করেছিল তারও কিছু বর্ণনা দেওয়া হয়েছে। ভিডিওর এক পর্যায়ে ধস্তাধস্তি হয়েছিল, তখন রাজদীপের চেহারা অল্প হলেও দেখা যাচ্ছিল। দিঘি মাথায় হাত চেপে ধরে কিছুক্ষণ দাঁড়িয়েছিল।
অতঃপর দ্রুত রাজদীপের বাড়ি ফিরে গেল। সেখানেও টেলিভিশনে খবর চলছিল। সবাই বিধ্বস্ত হয়ে তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। 1 ঘন্টার মধ্যেই বাসায় পুলিশের ফোর্স আসে। রাজদীপ আর দিঘির শখের রুম ধ্বংস করে ফেলে তারা। রাজদীপের গুপ্ত ঘরের সবকিছু বাইরে বের করে আনা হয়। দিঘি রাজদীপের ফাইলগুলো আগেই সরিয়ে নিয়েছিল, অন্য জায়গায় রেখে দিয়েছিল। সেটাও খুঁজতে খুঁজতে পেয়ে যায় তারা। দিঘি সম্পূর্ণ সময় অসহায়ের মতো দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখছিল। রাজদীপের পরিবারের জন্য সময়টা ভয়ানক ছিল। পুলিশ ফোর্স রাজদীপ কোথায় থাকতে পারে তা একে একে সকলের কাছে জানতে চায়, কিন্তু কেউ ঠিকঠাক উত্তর দিতে পারে না। আকাশকে জেরা করতে থাকে পুলিশ। আকাশও নিজেই জানে না, তাই কিছু বলতে পারে না। রাজদীপের পরিবর্তে আকাশকে পুলিশ অফিসাররা ধরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার পক্ষে কোন প্রমাণ ছিল না। তাই আকাশ বেঁচে যায়। রাজদীপকে খোঁজার জন্য চিরুনি অভিযান শুরু হয়। এত এত মানুষকে খুন করে বেরিয়েছে, পালিয়ে আর কতদিন থাকবে। কিন্তু এই ঘটনার 5 মাস পার হয়ে গেলেও রাজদীপকে খুঁজে পাওয়া গেল না। রাজদীপের ছবি দিয়ে ওয়ান্টেড পোস্টার লাগিয়ে দেওয়া হয় পুরো দেশে। তাকে সিরিয়াল কিলারদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। দেশে অহরহ অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। অনেকে ধরে নিয়েছে রাজদীপ কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়ে মৃত্যুকে বরণ করে নিয়েছে। কারণ এত খোঁজাখুঁজির পরেও যেহেতু তাকে পাওয়া যায়নি আর বাইরের দেশে গিয়েছে এমন কোন ইনফরমেশনও পাওয়া যায়নি, সেক্ষেত্রে এসব কিছু ভেবে নেওয়া ছাড়া আর কারো কাছে কিছু করার নেই। দিঘি এখনো রাজের বাড়িতেই অবস্থান করছে। সোহান মল্লিক 2বার এসে নিয়ে যেতে চেয়েছেন মেয়েকে, কিন্তু লাভ হয়নি। দিঘি নিজের সিদ্ধান্তে অটল। এদিকে শহরের মানুষ রাজদীপের খারাপ কাজের কথা জেনে বিশ্বাস করতে পারছে না। এত বছর একটা নেতার উপরে বিশ্বাস করে জীবন চালাচ্ছিল সকলে। এখন হঠাৎ একজন এসে সেই নেতার সকল খারাপ কাজের লিস্ট ধরিয়ে দিল, তখন স্বাভাবিকভাবেই শহরের মানুষের বিশ্বাস ভেঙে যাওয়ার কথা। কিন্তু নুরিগঞ্জের মানুষ ভিন্ন। তারা রাজদীপের খারাপ কাজের কথার জানার পরেও রাজদীপের করা সকল ভালো কাজ, ভালো ব্যবহার ভুলে যায়নি। সকলে এখনো রাজদীপকেই নেতা মানে। রাজের পরিবারের খুব খারাপ সময় কেটেছে কতগুলো মাস। এই শহর থেকে তাদের যে বিতাড়িত করে দেওয়া হয়নি এটাই অনেক। রাজের বাবাও নিজের ছেলেকে না দোষ দিতে পারছে আর না কিছু বলতে পারছে। দোষ যে উনার নিজের সেটা তিনি ভালোই বুঝতে পারছেন। রাজদীপ যে মৃত এই কথা পুরো পরিবার এক মুহূর্তের জন্যও মানতে পারছে না। রাজদীপের এত খারাপ কাজের কথা শুনেও দিঘি নিজের আর প্রিয় মানুষটির ভালোবাসার কথা ভুলে যায়নি। তার বিশ্বাস রাজদীপ একদিন না একদিন ফিরবে। প্রতিদিন অনেক ভোগান্তিতে কাটাতে হয়। ঘুম আসে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না। তাও কোনোভাবে যেন চলে যাচ্ছে সব। রাজদীপের চিন্তা ব্যাকুল করছে সবাইকে। দিঘি 2টা টিউশনি নিয়েছে। আকাশ এত দিন সকলকে সামলিয়েছে। কিন্তু আর কত। তাই দিঘি কিছু টাকা পয়সা কামানোর জন্য অনেক ঘোরাঘুরি করে 2টো টিউশনি জোগাড় করেছে। তো এরই মধ্যে একদিন বাসা থেকে বের হওয়ার পথে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখল দিঘি। লোকটা অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল। দিঘি বেশি চিন্তা না করে পাশ কেটে চলে যায়। কিন্তু বাসায় আসার সময়ও যখন দেখল লোকটা দাঁড়িয়ে আছে এখনো, আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞেস করল, কে আপনি? অনেকক্ষণ ধরে দেখলাম বাসার সামনে ঘোরাঘুরি করছেন। কাউকে খুঁজছিলেন? লোকটা মাথা নেড়ে জানালো, হ্যাঁ, দিঘি নামের একটা মেয়েকে খুঁজছিলাম। দিঘি অপ্রস্তুত বোধ করল। বলল, আমিই তো দিঘি। কিন্তু কে আপনি? আপনাকে তো চিনলাম না। লোকটার মুখে চওড়া হাসির রেখা ফুটে উঠল। সে দ্রুত বলল, আমি দীপেশ, তোমার বড় ভাই। চিনবে না তো? সেই ছোটকালে দেখা হয়েছিল। এখন দুজনেই বড় হয়ে গেছি। আর তুমি তো বিয়েও করে ফেললে। দিঘি বিস্মিত হয়ে বলল, দীপেশ, আমি বোধহয় পাপার মুখে তোমার কথা মাঝে মাঝে শুনেছিলাম। দীপেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার পাপাকে নিয়েই কিছু কথা ছিল। সময় হবে তোমার। দিঘি মাথা দুলিয়ে বলল, অবশ্যই। বাসায় আসবে নাকি বাইরে কোথাও? বাসায় না, বাইরে কোথাও বসি। দিঘি একটা ক্যাফে দেখিয়ে নিয়ে গেল দীপেশকে। দীপেশ দিঘির থেকেও লম্বা, ফর্সা তার শরীরের রং। চেহারাতেও সোহান মল্লিকের ছাপ ফুটে উঠেছে। দিঘি বুঝতে পারল, তার পাপার চেহারাই পেয়েছে দীপেশ। দীপেশ কফি অর্ডার করল দুজনের জন্য। দিঘির দিকে তাকিয়ে বলল, খুব অকওয়ার্ড লাগছে তাই না? আমারও লাগছে। আমার তো তেমন মনে নেই।
কিন্তু ছোট থাকতে মাই মাঝে মধ্যে তোর কথা বলতো। আমি তখন বুঝতাম না তেমন কিছু। আমি জানতাম না আমার একটা ভাইও আছে। দীপেশ তাচ্ছিল্যের সাথে হাসল। বলল, অনেক কিছুই জানিস না। আমি জানাতে আসলাম। আমি চাই না তুই আমার মতো ধোঁকায় বসবাস করিস। তুই করেই বলি, দুজনের সম্পর্কটা স্বাভাবিক হবে। দিঘি মাথা নাড়িয়ে বলল, কিসের ধোঁকা? বলছি, তোকে খুঁজতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে। কিন্তু দাদুজানের নির্দেশ, তার নাতনিকে এসব জানাতেই হবে। সোহান মল্লিকের বাংলোর কেয়ারটেকার রেজভান হোসেনের কাছে জানতে পারলাম তোর বিয়ে হয়েছে নুরিগঞ্জের নেতার সাথে। তাই খুঁজতে খুঁজতে এখানে আসলাম। এখানকার পাস জোগাড় করতেও অনেক দিন কেটে গেল। কফি নিয়ে আসলো ওয়েটার। দীপেশ কফির দিকে তাকিয়ে বলল, আমাদের জীবনটা মিথ্যায় ভরা বুঝলি। জন্মের কয়েক বছর পর আমাদের আলাদা করে দেওয়া হলো। বাবা আর মায়ের প্রতিনিয়ত ঝগড়া হতো এজন্য। আর বাবা তো মাকে শারীরিক, মানসিক দুইভাবেই নির্যাতন করত। আমার মা ডিভোর্স হওয়ার কয়েক বছরের মধ্যে মানসিক ট্রমার মধ্যে চলে যায়। মায়ের শরীরে নির্যাতনের অনেক চিহ্ন রয়েছে। আমার কাছে ছবি আছে প্রমাণ হিসেবে। দিঘি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। দীপেশ কিছু ছবি বের করে দিঘিকে দেখালো। দিঘি নিজের মায়ের চেহারা প্রথমবারের মতো দেখল। খুব করুণ দেখাচ্ছিল ছবিতে। ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো দিঘি। শরীর কেঁপে উঠল তার। শরীরে আঘাতের দাগ দেখে দিঘির শরীর জ্বলে উঠল। সে বলল, কিন্তু পাপা যে এমনটা করেছে তার প্রমাণ কি? আমার পাপা খুবই ভালো মানুষ। সে এরকম করতে পারে না। আমাকে খুব আদর যত্ন দিয়ে বড় করেছে। এখন হুটহাট একজন এসে আমাকে বলবে আর আমিও মেনে নেব, তা হয় না। দীপেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও জানি। তবে প্রমাণ হিসেবে আমার মায়ের পুরনো ফোনে কিছু ভিডিও আছে। দাঁড়া দেখাচ্ছি। দীপেশ একটা ভিডিও বের করে দেখালো দিঘিকে। ভিডিওটিতে দেখা গেল সোহান মল্লিক আর তার প্রথম স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। আর ঝগড়ার মাঝে সোহান মল্লিক তার স্ত্রীকে আঘাত করছেন। মাঝে মধ্যে থাপ্পড় মারছেন তো মাঝে মধ্যে গলা চেপে ধরছেন। একদম শেষে দেখা গেল সোহান মল্লিক তার রাগ কন্ট্রোল করতে না পেরে একটা লাঠি নিয়ে মারতে এসেছেন। দিঘি ফোনটা অফ করে দিল, চোখ বন্ধ করে ফেলল সে। আর দেখা যাচ্ছে না। জীবনে আর কি কি দেখার আছে আর কি সত্যি জানার আছে সেটাই ভেবে যাচ্ছে মেয়েটা। দিঘি বলল, তাদের বিয়ে কি ভালোবেসে হয়েছিল না? আমার দাদুজান তো তাই বলল। দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই পাপার আসল রূপ ধরা দেয়। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ নেই তার। হুটহাট মাথা গরম হয়ে গেলে মারধর করত। কিন্তু আমার সামনে কখনো এমন কিছু করল না কেন? পাপা চাইলে তো আমাকেও মারতে পারতো, কিন্তু এমন কিছুই তো করেনি কখনো। উল্টো আমার গায়ে একটা টোকাও পড়তে দেয়নি। কারণ সোহান মল্লিকের জীবনে একমাত্র তুই হচ্ছে তার প্রিয় মানুষ। তোকে নিজের জীবনের চাইতেও ভালোবাসে সে। এজন্যই আমাকে মায়ের হাতে তুলে দিয়ে তোকে নিয়ে যাওয়ার সময় একবারও দ্বিধাবোধ করেনি। তবে কয়েকদিন আগে উনার এক লোক এসেছিল আমার বাড়ি। কিছু পেপারস দেখিয়ে বলল, অনেক আগে মিস্টার মল্লিক তার 40% সম্পত্তি আমাকে দিয়েছিলেন। পরে দাদুজানের সাথে কথা বলে জানতে পারলাম, মা অনেক জোর করেছিল বলে উনি আমার উপর দয়া করেছেন। দিঘি ম্লান কণ্ঠে বলল, মা কোথায়? আমাকে নিয়ে যাবে। মা, সে তো নেই। মাকে শেষ করে দিয়েছিল ওই লোকটা। ডিভোর্সের পর ও যে শান্তি দেয়নি। আমি দেখেছিলাম হুটহাট বাসায় এসে আক্রমণ করত। মা ভেবেছিল নতুন করে আবারও সব শুরু করবে, কিন্তু ওই লোকটার জন্য পারেনি। এত জঘন্য মানুষ। তবে কয়েক বছরের মাথায় সোহান মল্লিক আবার বিয়ে করেন, যে তোর এখনকার দ্বিতীয় মা। তারপরই সব শান্ত হয়। কিন্তু মায়ের অবস্থা আরো অবনতির দিকে যেতে থাকে। এটা স্বাভাবিক। সারাক্ষণ ভয় ভয় থাকতো মা। কখন কি হয়ে যায় সেই ভয়। কয়েক বছর ট্রিটমেন্ট করার পর মায়ের শরীর ঠিক হয়। কিন্তু একদিন আবারও তার শরীর খারাপ হয়। এরপর এক সপ্তাহের মাথায় মা আমাদের থেকে চিরতরে বিদায় নেয়। দিঘির শরীর থরথর করে কাঁপছে। চোখ থেকে জল উপচে পড়ছে। মাকে একবার দেখারও সুযোগ পেল না তার আগেই। দীপেশ আরও বলল, তবে দাদুজানের কাছে জেনেছি মা তোকে খুব মিস করত। তাই নিজের এক বান্ধবীকে গৃহশিক্ষিকা হিসেবে পাঠিয়েছিল। কিন্তু একসময় যখন মিস্টার মল্লিক সত্যি জেনে যান, সেই আন্টির সাথেও তিনি কি কি জানি করেছিলেন। পরে আর বান্ধবীকে খুঁজে পাননি মা। দিঘির দম আটকে আসছে।
সে বলল, আমি বাইরে যাব। এসব শুনতে আর ভালো লাগছে না। দীপেশ বলল, প্লিজ কফিটা শেষ করে যা। আমি আর কিছু বলছি না। শান্ত হয়ে বস। দিঘি চুপচাপ শান্ত হয়ে বসার চেষ্টা করল। কফি এখন ঠান্ডা হয়ে পানিতে রূপান্তরিত হয়েছে। তাই শেষ করতে বেশি সময় নিল না দিঘি। দীপেশ ও বিল মিটিয়ে দিঘিকে নিয়ে বাইরে আসলো। কিন্তু বাইরে আসতেই দিঘির শ্বাস প্রশ্বাস আটকে আসলে। কানে শব্দ আসা বন্ধ হয়ে গেল। দিঘি মূর্ছা গেল। দীপেশ দ্রুত দিঘিকে পড়ে যাওয়া হতে রক্ষা করল। বিকালের দিকে যখন দিঘির জ্ঞান ফিরল সে নিজেকে হসপিটালে আবিষ্কার করল। এক সাইডে বসে আছে আকাশ আর তার পাশেই দিঘির বড় ভাই দীপেশ দাঁড়িয়ে। দিঘি দ্রুত উঠে বসল। কেমন পাগলের মতো আচরণ করতে লাগলো। আকাশ দিঘির কাঁধে হাত রেখে শান্ত করতে লাগলো। কিন্তু দিঘি কোনো কথাই শুনছে না, মুখ দিয়ে কোনো শব্দও বের করতে পারছে না। দীপেশ ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার চেক করে একটা ইনজেকশন পুশ করে দিয়ে বলল, আমি বলেছিলাম উনার প্রেশার হাই হয়ে গেছে, কোনো বিষয় জেনে হয়তো শকে আছেন। দিঘি আবারও ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সন্ধ্যার দিকে জ্ঞান ফিরলে আকাশ আবারও ছুটে আসলো। দীপেশের কাছ থেকে আগেই জেনে নিয়েছিল কেন দিঘি এমনটা করছে। আর এটাও বুঝতে পারছে রাজদীপ কেন এই বিষয়টা দিঘিকে জানাতে চায়নি। আকাশ দীর্ঘশ্বাস ফেলে দিঘিকে বলল, তোমার বাবার অনেক কীর্তি আছে যা শুনলে তুমি আরো শকে চলে যাবে। মূলত এজন্যই রাজদীপ তোমাকে উনার সম্পর্কে কিছু বলতে চায়নি। উল্টো নিজে সব অপমান সহ্য করে গেছে। দিঘি প্রশ্নবিদ্ধ চাহনি নিয়ে তাকালো আকাশের দিকে। আকাশ বলল, যাই হোক বিশ্রাম নাও, আমি আর কিছু বলছি না। না, আমি শুনতে চাই। আমাকে সবকিছু বলো, ভাইয়া। দিঘির ক্রন্দনরত স্বর। দিঘি খুব কাকুতি মিনতি করতে লাগলো। একসময় আকাশ বাধ্য হয়ে বলতে শুরু করলো, মিস্টার সোহান মল্লিক আমাদের রেশমির কেসে ধর্ষক ছেলেদের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি তাদের কেস জিতে যেতে সাহায্য করেছিলেন। শুধু তাই নয়, একজন ধর্ষকের কাছে জানা গেছে তিনি একটা মেয়ের মৃতদেহের ঠিকানা লাগাতেও সাহায্য করেছিলেন। তিনি একজন জঘন্যতম পুরুষ যে কিনা ধর্ষণকে সাপোর্ট করে তাদেরকে সাহায্য করেছিলেন। এজন্যই রাজদীপ অন্যদের মতো তাকেও মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু জানা গেল তারই একটা মেয়ে আছে যাকে সোহান মল্লিক নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। তাই রাজদীপ সেই মেয়েকেই প্রথম টার্গেট করে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাজদীপ যখন সোহান মল্লিকের মেয়েকে নিয়ে প্ল্যান করছিল, তখনই আমাদের ওয়েবসাইটে উনার মেয়েকে মারার জন্য একটা অফার আসে। অফারটি অবশ্যই তোমার দ্বিতীয় মা দিয়েছিলেন। রাজদীপ লুফে নেয় সেই অফার। তারপরই হয় তোমার সাথে দেখা। দিঘি থেমে থেমে জিজ্ঞেস করল, আর পাপাকে কি সত্যিই আঘাত করেছিল রাজদীপ? কি হয়েছিল বিয়ের আগের দিন? রাজদীপ বাসায় ফিরেনি কেন? আকাশের কথায়, সোহান মল্লিক সেদিন আমাদের সাথে একটা খেলা খেলতে চেয়েছিলেন। তিনি আর রাজীব যে কিনা একজন ধর্ষকের বড় ভাই ছিল, তারা দুজনে আমাদের বিশ্বস্ত পার্টনার জেজুকে আটকে রেখেছিল। জেজুকে নির্মমভাবে আঘাত করা হয়েছিল। এখন জেজু অনেকটাই সুস্থ যদিও। রাজদীপ আর আমি তাকেই বাঁচাতে যাই, অথবা বলা যেতে পারে সোহান মল্লিক নিজেই আমাদের আসতে বলেছিলেন জেজুকে ছেড়ে দিয়ে আমাদের মেরে ফেলার জন্য। সেই অনুযায়ী জেজুকে ছেড়ে দেওয়া হয় আর আমাদের নিয়ে মজা করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। খেলাটা হয়েছিল তোমাদের বাড়ির স্টোর রুমে। আমাকে একটা পিলারের সাথে বেঁধে রাখা হয়েছিল। আর শরীরের কয়েকটা জায়গায় ছোট ছোট 3টে বল চিপকে দেওয়া হয়েছিল। রাজীব একটা পিস্তল নিয়ে আসে। পিস্তল দিয়ে যদি সবগুলো বলের মাঝে ফুটো করে দিতে পারে তাহলে খেলায় সে জিতে যাবে। রাজদীপ আর রাজীব দুজনকেই খেলার সুযোগ দেওয়া হবে। যদি রাজদীপ জিতে যায় সে স্বাচ্ছন্দ্যে আমাকে নিয়ে বাড়ি ফিরতে পারবে, আর না জিতলে সোহান মল্লিক সিদ্ধান্ত নেবে কি করবে আমাদের সাথে। প্রথমবার রাজদীপকে সুযোগ দেওয়া হয়। বল খুব ছোট থাকায় রাজদীপের নিশানা চ্যুত হয়ে পড়ে। কিন্তু রাজীব আমার মাথায় বেঁধে দেওয়া বলটিকে ফুটো করতে সক্ষম হয়। পরের বার রাজদীপ আবারও পারছিল না। কারণ একটু এদিক থেকে সেদিকে হয়ে গেলেই আমার শরীরে বুলেট গেঁথে যেত। রাজীব আবারও পেরে যায়। এবার শেষের একটা বল বাকি। এই সময় রাজদীপ একটা বল ফুটো করতে সক্ষম হয়, অন্যদিকে রাজীব দুটো। রাজীবের শেষ সুযোগ। আর এই শেষবারের সময় রাজীব ইচ্ছে করে আমার হাতে গুলি করে। আমি আর্তনাদ করে উঠি আর রাজকে ডাকতে থাকি। রাজদীপ তখনই ক্ষেপে যায়। রাজীবের সাথে ওর ধস্তাধস্তি লেগে যায়। সোহান মল্লিক খুব উপভোগ করছিলেন।
একসময় দুজনকে থামালেন। আর আমি তখন জ্ঞান হারালাম। পরে যখন চোখ খুললাম দেখলাম হাতে ব্যান্ডেজ করা, তবে গুলি এখনো হাতের ভেতরেই রয়েছে। রাজদীপ পায়চারি করছিল। আমাকে দেখে বলল, কোনো না কোনোভাবে এখান থেকে বের হতে হবে, না হলে এতক্ষণ হাতের ভেতরে বুলেট থাকলে সমস্যা হতে পারে। রাজদীপ আর আমি মিলে দরজা ভেঙে বাইরে আসলাম। সোহান মল্লিক আর রাজীবের কতগুলো লোক ছুটে আসলো আমাদের মারতে। তাদের সাথে মারামারি লেগে গেল। একসময় রাজদীপের সাথে না পেরে তারা ছিটকে পড়ল। তারপর সোহান মল্লিক রাজীবকে পাঠালেন। রাজদীপ প্রচণ্ড শক্তি নিয়ে তাকে আঘাত করলে সেও মাটিতে লুটিয়ে পড়ল। শেষে সোহান মল্লিক আমাদের আটকাতে চেয়েছিলেন। তখনই রাজদীপের সাথে ধস্তাধস্তি লেগে যায়। রাজের হাত লেগে একটা দেয়ালে জোরে ধাক্কা খান উনি, আর সেখানেই ঠেসে দাঁড়িয়ে থাকেন। তার মাথার পিছন থেকে চুইয়ে চুইয়ে রক্ত বের হতে থাকে। তখন বোঝা যায় তিনি পেছনে আঘাত পেয়েছেন। তারপর আর কি, রাজদীপ কয়েকজনের সাহায্যে হসপিটালে নিয়ে যায় আমাদের। আর গাড়িতে বসেই রাজীবের শাস্তির ব্যবস্থা করে। এই হচ্ছে কাহিনী। দিঘির মস্তিষ্ক প্রচণ্ড রূপে উত্তপ্ত হতে থাকে। রাগে মাথার শিরা উপশিরাগুলো দপদপ করছে। আকাশ আরও বলে, সোহান মল্লিক চেয়েছিলেন প্রথমে আমাকে মারতে, তারপর রাজদীপকে। তোমার সাথে রাজদীপের বিয়ে একদমই দিতে চাননি তিনি। মূলত রাজের কাছ থেকে তোমাকে ছাড়া পাওয়ার জন্য আর রাজীবের প্রতিশোধ পূর্ণ করার জন্য এই বিশ্রী খেলা রটেছেন তিনি। যে খেলায় তিনি নিজে ফেঁসে যান। দিঘি দীপেশের দিকে তাকিয়ে বলল, আমি একবার বাসায় যেতে চাই। তার আগে কিছু কাজ করতে হবে তোমায়। রাজি আছো তুমি? দীপেশ দিঘির কাঁধে হাত রেখে বলল, অবশ্যই, বন। আমি তোর সাথে আছি। রাজের বাসায় ফিরে মণিকে সব কথা জানালে মণিও নিজের সাথে করা সোহান মল্লিকের ব্যবহার জানায় দিঘিকে। মাথা উত্তপ্ত কয়লার মতো আরও গরম হতে থাকে দিঘির। 2 দিন পর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বাড়ি ফেরে দিঘি। বাড়িটা সেদিন ফাঁকা ছিল। স্টাফরা ছুটিতে গিয়েছে হয়তো। এখন সোহান মল্লিকের আচরণ সরল হওয়ার সবাই সুযোগ নিয়ে মাঝেমধ্যে ছুটি কাটায়। মিসেস জবা আর বাকি সকলে ঘুমিয়ে সময় কাটাচ্ছিল। দিঘি পাপার সাথে দেখা না করেই স্টোর রুম পর্যবেক্ষণে চলে যায়। স্টোর রুমের দেওয়ালে এখনো রক্তের দাগ শুকিয়ে রয়েছে। ধস্তাধস্তি যে হয়েছিল তাও বোঝা যাচ্ছে। এরপরে হয়তো এই রুমে কেউ প্রবেশ করেনি। রুমটা পরিষ্কার করার কথাও কেউ চিন্তা করেনি। পুরো রুমের ভিডিও করে নেয় দিঘি। দিঘি নিজের পাপার রুমে চলে যায়। সোহান মল্লিক অনেক দিন পর দিঘিকে দেখে চমকে ওঠেন। এখন মোটামুটি সুস্থ তার শরীর। তিনি বলেন, তুই হঠাৎ, আগে জানলে গাড়ি পাঠিয়ে দিতাম। দিঘি তাচ্ছিল্যের সাথে হেসে বলল, তার কোনো দরকার ছিল না। তোমার দামি জিনিসে চড়ার কোনো ইচ্ছে নেই। সেগুলো তুমি শোপিস হিসেবে সুন্দর করে সাজিয়ে রাখো। সোহান মল্লিক ভ্রু কুঁচকে ফেললেন। জিজ্ঞেস করলেন, দিঘি, এভাবে কথা বলছিস কেন? কিছু হয়েছে? দিঘি মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, একজনকে নিয়ে এসেছি। কে? দীপেশ রুমে প্রবেশ করল। দীপেশকে দেখে আঁতকে উঠলেন সোহান মল্লিক। চোখ পাকিয়ে শাসন করতে চাইলেন ছেলেটাকে। দীপেশ কয়েকটা কাগজ দিঘির হাতে ধরিয়ে দিল। তার নিজের হাতেও কিছু কাগজ রয়েছে। দিঘি হুঙ্কার দিয়ে বলল, অনেক টাকার পাওয়ার তোমার, তাই না? নাও তোমার টাকা, তুমি নিজেই গেল পাপা। দীপেশ আর দিঘি দুজনেই সম্পত্তির কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। দিঘি আরও বলল, মানুষ যতই টাকা পয়সা কামিয়ে ফেলুক না কেন, কিন্তু দুনিয়ায় আসল জিনিস কি জানো? মানুষকে সম্মান করা। আর এই কথাটা তুমি একদিন আমাকে শিখিয়েছিলে। কিন্তু আফসোসের কথা, দেখো নিজেই আত্মস্থ করতে পারোনি। মানছি তুমি আমাকে অনেক আদর যত্ন করেছো, আমাকে ভালোবাসা দিয়েছো, যা চেয়েছি তাই দিয়েছো, অনেক স্নেহ করেছো, কিন্তু অন্যদের সাথে কি করেছো তুমি? তুমি নিজের স্ত্রীকে সম্মান করতে জানো না। তার উপর দিনের পর দিন অমানবিক আচরণ করেছো। একজন ভালো চরিত্রের অধিকারী মানুষ তো এরকম করতে পারে না। আমি মানতে পারছি না তুমি আমার সেই বাবা যে আমাকে এতটা ভালোবাসতো। চারিত্রিক দিক দিয়ে একটা নির্লজ্জ বেহায়া মানুষ তুমি। দিঘি একনাগাড়ে কথাগুলো বলে যাচ্ছে। সোহান মল্লিককে বলার সুযোগ দিচ্ছে না একদম। আরও বলল, এসব বলা কি এতই সহজ? তোমার হিংস্র রূপ চিনেই আমি এখানে এসেছি। আজ এখন এই মুহূর্তে আমরা 2 ভাই বোন তোমাকে ত্যায্য করলাম। আমার আসল মায়ের উপর করা নির্যাতন আর কিছু মানুষের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় কাকের মতো ঘুরছে, আর সকলের মনে আওয়াজ তুলছে।
আজকে আমাকে বাহবা দিবে না পাপা। তোমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিয়ে এসেছি। এখন এসব সম্পত্তি তোমার দ্বিতীয় স্ত্রী আর তার একমাত্র ছেলেকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। আমি চললাম। সোহান মল্লিক এতক্ষণে বলার সুযোগ পেলেন। তিনি দ্রুত বিছানা থেকে নেমে দিঘিকে থামিয়ে বললেন, তুই কি পাগল হয়ে গেছিস দিঘি? নিজের পাপাকে অবিশ্বাস করছিস। সব প্রমাণ তোমার বিরুদ্ধে। তুমি আমার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিলে। আমি তোমার জন্য রাজদীপকেও অবিশ্বাস করেছি। কিন্তু আসল খেলা তো তুমিই খেলেছ। সাংঘাতিক খেলোয়াড় তুমি। প্রাউড অফ ইউ পাপা। দিঘি হাততালি দিয়ে বলল শেষের বাক্যটা। সোহান মল্লিক নিজেকে বাঁচাতে বললেন, এই ছেলেটা তোকে মিথ্যে বলেছে দিঘি। ওহ, মিথ্যে বলেছে তাই বুঝি। মায়ের উপর কি নির্যাতন করনি তুমি? ধর্ষকদের সাপোর্ট করনি তুমি? তাদেরকে সাহায্য করনি তুমি? মনির গলা চেপে তাকে অসুস্থ করে দাওনি তুমি? আমার গৃহশিক্ষিকার সাথে কি কি করেছো সেটা তো তুমি ভালো জানো। এছাড়া রাজদীপ আর ওর বন্ধুকে মেরে ফেলার চেষ্টা কি করনি তুমি? আর কত কত যে খারাপ কাজ করেছো তার তো হিসেব নেই। বাকি তুমি জানো। প্রস্তুত থাকো। হয়তো কিছু সময়ের মধ্যে পুলিশ তোমাকে নিতেও এসে পড়বে। দিঘি মুখ বাঁকিয়ে হাসল। একদিক দিয়ে এসব কথা বলার জন্য ভেতরে কতটা কষ্ট হচ্ছে সেও জানে। কিন্তু যা সত্যি তা সত্যি। সত্যি সত্যি পুলিশ আসলো। আর সোহান মল্লিকের হাতে হাতকড়া পরিয়ে বলল, ইউ আর আন্ডার এরেস্ট স্যার। সোহান মল্লিক হুমকি দিয়ে তাদের ছাড়তে বললেন। লাফালাফি করে ছোটার চেষ্টা করলেন। দিঘি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের পাপার দিকে। সোহান মল্লিক তেজ নিয়ে বলল, কেন? তোর রাজদীপ কি খারাপ করেনি? ওর চরিত্র আর আমার চরিত্র একই। আমি খারাপ হলে সেও খারাপ। ভুল। রাজদীপ শয়তানদের শাস্তি দিয়েছে, এতে ভুল কিছু করেনি। জানি ওর স্ট্র্যাটেজি ভুল ছিল, কিন্তু কাজ ভুল ছিল না। পুলিশ মিস্টার মল্লিককে আর কিছু বলতে না দিয়ে নিয়ে চলে গেলেন। মিসেস জবা বাইরে দাঁড়িয়েছিলেন। ভয় ভয় ছিলেন কখন জানি তাকেও নিয়ে যায়। দিঘি মিসেস জবার কাছে আসলো। আর এই বাংলো ছেড়ে চলে যাওয়ার আদেশ দিল। মিসেস জবা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি বললেন, কেন যাব? এটা আমার বাড়ি। দিঘি জানালো, তোমার এই বাংলোতে কোনো অধিকার নেই। মিসেস মল্লিক বলল, আমি পুলিশের কাছে যাব। এই বাংলোর অধিকার নিয়েই ছাড়ব। তখন দিঘি বলল, তোমার বিপক্ষেও প্রমাণ আছে। বেশি করলে সব প্রমাণ পুলিশের হাতে দিয়ে দিব। এই কথাতে কাজ হলো। মিসেস জবা চুপ হলেন, কিন্তু একই সাথে প্রচণ্ড ক্ষিপ্ত হলেন দিঘির উপর। রাজদীপ, যার নামে পুরো শহর চলত, সেই পুরুষটি গত 4 বছর ধরে দিঘির সাথে নেই। মরুভূমির আলগা বালুকনার মতো অবান্তর বয়ে যাওয়া হাওয়ার সাথে কোথায় যেন উড়ে গেছে। আর আসলো না। যে বালুকণা নিজ ইচ্ছায় উড়াল দেয়, সে বালুকণা কি নিজ ইচ্ছায় ফিরে আসতেও পারে? দিঘি ছেলেটার জন্য কত অপেক্ষা করেছে। এখনো মেয়েটার মন বলে তার প্রিয় পুরুষটি কোথাও না কোথাও আছে। নিয়তি তাদের ঠিক কাছে আনবে। দিঘি বিষয়টা মন থেকে বিশ্বাস করে। সময় বয়ে গেছে, সাথে সাথে দিঘির বয়সও 24-এ পড়েছে। যতই বাধা আসুক, প্রতিটি বাধা খুব সাহসিকতার সাথে মোকাবেলা করেছে দিঘি। পড়াশোনা থামায়নি। রাজদীপের চিঠি পড়তে পড়তে দিঘি কান্না করে রাত পার করেছে। অন্যদিকে ভোরের সকালে নতুন আলোর সাথে জাগ্রত নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে গেছে। ব্যাচেলর ডিগ্রি শেষের আগেই 4র্থ বর্ষে দিঘি একটা শপ খুলেছে। শপে মেয়েদের জন্য নিজের তৈরি ডিজাইনের জামা কাপড় বিক্রি করা হট। অনলাইন দুনিয়ায় বেশ খ্যাতিও পেয়েছে দিঘি। আকাশ, রেশমি, দীপেশ, রেহান, উর্মিলা সকলেই অনেক সাহায্য করেছে দিঘিকে। কারো অবদানই কম না। দীপেশ এখন সোহান মল্লিকের কোম্পানি চালাচ্ছে। এতে অবশ্যই তার অধিকার আছে। দীপেশ প্রথমে মানা করেছিল এই ব্যাপারে, কিন্তু দিঘিই বাধ্য করে। সামনে আবার দীপেশের বিয়ের খবর শোনা যাচ্ছে। রেহান, উর্মিলার সম্পর্ক বেশ ভালোই চলছে। একে অপরকে ছাড়া এখন দিন চলে না। সোহান মল্লিকের সকল সম্পত্তি দিঘি দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়। না হলে কে কোথা থেকে এসে কি দাবি করে বসে? এর চেয়ে থাকুক না, যারা অবহেলায় আছে তারা ভালো থাকুক। সূর্যের সাথে মাঝে মধ্যেই দেখা করতে যায় দিঘি। যতই যাই হোক, বাচ্চা ছেলেটার তো কোন দোষ নেই। যখন যায়, অনেক কিছুই কিনে নিয়ে যায় দিঘি তার জন্য। এখন পরিবার বলতে দিঘির কাছে রাজদ্বীপের শহর, তার বাড়ি, বাড়ির মানুষজন আর সূর্য। এতেই দিঘি আবেগাপ্লুত হয়।
শুধু রাজদীপ চলে আসলেই দিঘির জীবনটা পূর্ণতায় ভরপুর হয়ে যেত। আকাশ আর রেশমি এখনো বিয়ে করেনি। রাজদীপ যদিও চিঠিতে বলেছিল বিয়ে করে ফেলতে, কিন্তু আকাশ পারলে সারা জীবন একলা থাকবে, তাও নিজের বন্ধুর অনুপস্থিতিতে বিয়ে সারবে না। আকাশের মায়ের এদিকে ঘোর আপত্তি। উনি বলছেন রেশমিকে ভুলে অন্য কাউকে বিয়ে করে ফেলতে, কিন্তু আকাশও নিজের বন্ধুর মতো ঘাট তারা। যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করবে, না হলে বিয়েই করবে না। রেশমিরও একই মতো। সেও ভাইয়ের অনুপস্থিতিতে বিয়ে করতে চায় না। ব্যাচেলর ডিগ্রি নেওয়া শেষে দিঘির খ্যাতি আরও বৃদ্ধি পায়। তাকে এখন কেউ বাবার নামে চেনে না, আর না কেউ একজন নেতার বউয়ের নামে চেনে। সবাই দিঘিকে শুধুমাত্র দিঘি হিসেবেই চেনে। এটাই তো চেয়েছিল দিঘি। দিঘি মাঝে মধ্যে নিজের ফলোয়ারদের সাথে দেখা করতে বিভিন্ন এলাকায় ঘুরতে চলে যায়, এতে পাবলিসিটি বাড়ে, জানাশোনা ও বৃদ্ধি পায়। কেউ নিমন্ত্রণ করলে দিঘি নিজের দৈনন্দিন রুটিন চেক করে, কতজন মানুষ আসবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে, তারপর একসাথে দেখা করার প্রোগ্রামের আয়োজন করে। এমনি একটা নতুন নিমন্ত্রণ আসে চট্টগ্রাম থেকে, অনেকে দেখা করতে চায় দিঘির সাথে। ফেসবুক গ্রুপে, গ্রুপ চ্যাটে এই নিয়ে খুব মাতামাতি চলছে। দিঘি জিজ্ঞাসাবাদ করে একসময় রাজি হয়ে যায়। সে বিশেষত রাজি হয় চট্টগ্রাম নামটা শুনে, কারণ রাজদ্বীপের সাথে প্রথম দেখা সেখানেই তো হয়েছিল। আবারও সুন্দর প্রকৃতির খোঁজে বেরিয়ে পড়ে দিঘি। তার মনে হয় রাজদ্বীপের সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনের সময়টা আবারও অতিবাহিত করার সুযোগ পেয়েছে এই ভ্রমণের মাধ্যমে। ঘড়ির কাঁটা যেমন ঘুরে ফিরে দুইবার 12তে এসে থামে, আজও সেই একই জায়গায় চট্টগ্রামের বাসটা থেমে যায়। সকলে নাস্তা করার জন্য বাস থেকে নেমে পড়ে। দিঘি বিভোর হয়ে তাকিয়ে থাকে সেই একই রাস্তায়। বুকের ভেতরে কি যেন একটা ধরাস ধরাস করে লাফাতে থাকে। কিছুক্ষণ পর সেও নেমে পড়ে। রাস্তার ধারে সেই একই টঙের দোকান, পাশে খাবারের দোকান। দিঘি সেদিনের মতো বাসের পেছনের দিকে যেতে থাকে। এক স্থানে গিয়ে থমকায়। এখানে একটা নতুন ফুলের দোকান হয়েছে। দিঘি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। হরেক রকমের ফুলের মাঝে ক্রিম রঙের জবা ফুলটাই দিঘিকে সবচেয়ে কাছে টানছে। রাজদীপ চিঠিতে বলেছিল দিঘি দেখতে ক্রিম রঙের জবা ফুলের মতো। দিঘির শরীরে শিরশির অনুভূতি হয়। সে এই জবা ফুল ক্রয় করতে দোকানের ভেতর পা রাখে। দোকানের ভেতরে একজন পেশিবহুল লোককে পিছন ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার পিছন দিক দেখেই দিঘির হার্টবিট ফাস্ট হয়ে যায়। লোকটা ফুলের ডেকোরেশন করতে ব্যস্ত। দিঘি নিজের বুকে হাত দিয়ে বলে উঠে, এক্সকিউজ মি। লোকটা সামনে না ঘুরেই বলে উঠে, জি, বলুন, কোনটা নিবেন? সিঙ্গেল নাকি অনেকগুলো একসাথে ডেকোরেশন করে নিবেন? লোকটার কণ্ঠস্বর সোজা দিঘির বুকে গিয়ে বিঁধে। সে উঁচু হয়ে সচকিত গলায় বলল, আমি শুধু একটা ক্রিম রঙের জবা ফুল নেব। লোকটা এবার পেছনে ফিরে দাঁড়ালো। লোকটার চেহারা দেখে দিঘি আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না। দাঁড়ানোর শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। কাঠের তৈরি ফুলের দোকানে ধপ করে পড়ে গেল দিঘি। তারপরে যাওয়াতে কম্পিত হলো সম্পূর্ণ দোকানটি। দিঘি ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল। আবার কিছু সময় পর রাজদীপের দিকে মুখ তুলে চাইল। রাজদীপ এখনো ঠায় দাঁড়িয়ে। এতে দিঘি আরো মনক্ষুণ্ণ হল। সে আরো গভীরভাবে রাজদীপকে পর্যবেক্ষণ করল। ছেলেটার মুখে দাড়ি, গোঁফ জন্মেছে, চুলগুলো আগের তুলনায় বড় হয়েছে, মাথায় গামছা বাঁধা। একদম চেনা যাচ্ছে না। কিন্তু দিঘি ঠিকই চিনতে পেরেছে তার প্রিয় পুরুষটিকে। দিঘি জোরে সরে বলে উঠল, আই হেইট ইউ। রাজদীপ এক পা দুপা করে দিঘির দিকে এগিয়ে আসলো। নিচু হয়ে দিঘির সম্মুখে হাঁটু গেড়ে বসে বলল, এটা বলতেই কি এত দূর এসেছো? দিঘি কিছু বলল না। নিঃশব্দে তাকিয়ে আছে রাজদীপের দিকে। হঠাৎ মনে হচ্ছে এসব স্বপ্ন না তো। এতগুলো বছর কতবারই তো রাজদীপকে কাছে টেনে নিয়েছিল। কিন্তু পরে আবারও ভুল ভেঙে গিয়েছিল তার। কারণ সব স্বপ্ন ছিল। দিঘি মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, যা স্বপ্ন দূর হয়ে যা। আমি আর স্বপ্নে কাটাতে চাই না। রাজদীপ ফিক করে হেসে ফেলল। নিচু হয়ে দিঘির গালে কোমল ঠোঁটের পরশ বসিয়ে দিল। দিঘি চোখ বড় বড় করে তাকালো। সজোরে থাপ্পড় মেরে বসল রাজদীপের লোমশ গালে। ভ্রু কুঞ্চিত করে তাকালো রাজদীপ। দিঘি বলল, কে তুমি? রাজদীপের বেশে আমার চোখে ভাসছ কেন? রাজদীপ দিঘিকে টেনে দাঁড় করালো। কোনো বাচ্য উচ্চারণ না করে জড়িয়ে ধরল মেয়েটাকে। দিঘির মাথা রাজের বুকের বা পাশে গিয়ে ঠেকল। কানে পৌঁছালো ছেলেটার হার্টবিট।
রাজদীপ বলল, তুমি আমাকে খুঁজতে দেরি করে ফেলেছ। এত লম্বা সময় অপেক্ষা করিয়েছ। আই হেইট ইউ টু, মাই ডিয়ার ফুলটুসি। দিঘির শ্বাস প্রশ্বাস দ্রুত উঠা নামা করছে। সে মুখ তুলে রাজদীপের দিকে তাকালো। রাজদীপের লোমশ গালে হাত দিয়ে ভাবল, এটা স্বপ্ন নয়, সত্যি। রাজদীপ হেসে ফেলল, নিজের মাথা থেকে গামছা খুলে দিঘির কোমর নিজের সাথে বেঁধে ফেলল। ফুলটুসির গালে হাত রেখে বলল, রাজদীপ না, শুধু দ্বীপ। রাজদীপকে পেলে পুলিশ জেলে নিয়ে যাবে। দিঘি সেসব কথায় পাত্তা দিল না। সে রাজদীপের গলা নরম হাত দিয়ে চেপে ধরল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার সাহস খুব বেড়ে গেছে। তুমি কি বলেছ চিঠিতে? আমাদের যাতে আর কখনো দেখা না হয়। হ্যাঁ, ওই লাইন পড়ে আমি পাগলের মতো কেঁদেছি, তুমি জানো। ফাজিল একটা। আজকে তোমাকে মেরাই ফেলবো। এটা লেখলে কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। রাজদীপ হেসে ফেলল। নিচু হয়ে দিঘির ঠোঁটে টুপ করে চুমু খেল। রাজদীপের হঠাৎ আক্রমণে দিঘি তার গলা হতে হাত সরিয়ে ফেলল। ভালো লাগায় মনটা ছেয়ে গেল। রাজদীপ প্রস্ফুটিত স্বরে বলল, ভুল হয়েছে, ফুলটুসি। মাফ করে দাও। না, কোনো ক্ষমা না। তোমাকে আমি আস্ত রাখবো না। এটা লিখলে কি করে তুমি? আর একটা কিসে কাজ হবে না? 4 বছরের 4,000টা কিস পেন্ডিং আছে, কবে দিবে বলো? রাজদীপ হেসে দিঘির কাঁধে হাত রেখে বলল, সব দেব আস্তে আস্তে। এখন বলো, এখানেই আমার বাসা যাবে বাসায়? দিঘি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রাজদীপের চোখের দিকে দৃষ্টি রেখে বলল, এভাবেই এত দিন ছিলে? হুম। তোমার মনের ভিতর লুকিয়েছিলাম। তোমার চোখের কোণায় বাস করছিলাম। তোমার সাথে সাথেই তো ছিলাম। শুধু হাত বাড়ালেই পেয়ে যেতে আমায়। খুব দেরি করে ফেলেছ, ফুলটুসি। তোমার মতো ফুলের মাঝে বেঁচেছিলাম। ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। ধৈর্য ধরে রেখেছিলাম। হয়তো তোমার অপেক্ষা আমাকে বাঁচতে সাহায্য করেছিল। হয়তো তোমার ভালোবাসা আমাকে টিকিয়ে রেখেছিল। হ্যাঁ, এভাবেই এত দিন ছিলাম আমি। দিঘি মিষ্টি করে হেসে আবারও জড়িয়ে ধরল রাজদীপকে। এক রাস মুগ্ধতা দুজনের মাঝে ছড়িয়ে পড়ল। রাজদীপ যে তার লেখা চিঠিতে এত হিন্ট দিয়ে গেছে সেটা আজ বুঝতে পারল দিঘি। কিন্তু এখন বুঝে লাভ কি হলো? শুধুই না, দুজনে এত দূরে ছিল। ইসস, কতদিন পর আবারও রাজদীপের বুকে মাথা রাখতে পারল মেয়েটা। সেই একই ব্যথা, অনুভূতির আবারও অনুকরণ ঘটল। এই অপেক্ষা যেন যুগ যুগের ছিল। দুজনের কেউই জানতে পারেনি এভাবে আবারও তাদের দেখা হবে, আবারও সেই ঘুরে ফিরে প্রথম দিনে ফিরে আসবে। হয়তো ভালোবাসা এমনি হয়। একজনের মন আরেকজনের জন্য ব্যাকুল হয়। কি জানি। তবে কেউ কি খেয়াল করেছেন দিঘির সাথে দেখা হওয়ার পর রাজদীপের জীবনে কতটা পরিবর্তন হয়েছে? রাজদীপ বলেছিল, সে তার কাজকে ভালোবেসে ফেলেছে, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজ, পরিবার পরিজন, শহর আর সমস্ত কিছু ছেড়ে ভিন্ন বেশ ধরে দূরে পাড়ি দিতে হয়েছে। রাজদীপ কি কখনো ফিরতে পারবে নিজের শহরে? দিঘির সাথে এই মিলনও কি তার জীবনে সর্বনাশ বয়ে আনবে না? তাই এটা যেন আরেক প্রলয়ের শুরু। সমাপ্ত। গল্প, তোমার চোখে আমার সর্বনাশ। অন্তিম পর্ব। লেখা, মৌমিতা মৌ।